আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি নতুন উদ্যমে নতুন কিছু দিয়ে শুরু করতে যাচ্ছি এবং এটা একটা বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে তোমাদের জন্য। তো আমরা এই চ্যালেঞ্জের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে মাত্র 6 দিনের মধ্যে কিভাবে শেষ করতে হয়, এক মাসের একটা কোর্স, আমরা সেটা ইনশাল্লাহ শিখবো। এবং এই চ্যালেঞ্জটার মাধ্যমে আমরা চেষ্টা করব হচ্ছে মাত্র 6 দিনের মধ্যেই যেন আমরা এই চ্যাপ্টারটাকে পুরোপুরি একদম শেষ করে ফেলতে পারি। এইমাত্র আমি শুধুমাত্র এইটা বলবো না তোমাদের, আমরা এমনভাবে এটা শেষ করবো যেন একাডেমিক প্লাস অ্যাডমিশন আমরা দুইটাই যেন পারি। আমরা একাডেমিকটাও শেষ করবো এখান থেকে, অ্যাডমিশনটাও শেষ করবো। এবং আমাদের একাডেমিকের যে রেজাল্টটা দরকার এখানে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রায় দেখা যাচ্ছে তোমার এমন হতে পারে তোমার প্রথম বর্ষে 2টা প্রশ্ন চলে আসলো, বা তুমি যে প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমার যে টার্ম পরীক্ষাগুলো হবে, ত্রৈমাসিক পরীক্ষা বা যে মিড টার্মগুলি হয়, সেখান থেকে দেখবো যে এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন চলে আসতে পারে, একটা প্রশ্ন আসবে, মাস্ট বি। বোর্ড এক্সামের জন্য একটা প্রশ্ন তো একদম কমন পড়বে এখান থেকে ইনশাল্লাহ। সো আচ্ছা, সো আমরা একটু এখন যারা যারা এই মুহূর্তে জয়েন করেছো, আমরা একটু চেষ্টা করি সবাই একটু দ্রুত শেয়ার বাটনের কাজটা করে ফেলতে, এবং আমরা দ্রুতই ক্লাসে ফিরবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো একটু আমাকে কমেন্টে জানাও যে তোমরা ঠিক সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু কি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে দ্রুত জানাও যে তোমরা সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ার, একটু আমাকে জানাও তো। সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে দ্রুত জানাও। সবাই একটু দ্রুত জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার একটু সমস্যা হচ্ছে, কেমন যেন একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় আমার ফোনের। একটু দ্রুত আমাকে জানিয়ে দিবে যে তোমাদের সবকিছু ঠিক আছে কিনা। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব এখান থেকে গতিবিদ্যার, আজকে আমি বলবো হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী আছো, যারা 22 ব্যাচ বা 23 ব্যাচ আছো, তারাও এই ক্লাসটি করতে পারো, কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার একদম বেসিক ক্লাস। এই ক্লাসটার মাধ্যমে আমরা শুধুমাত্র নবম দশম শ্রেণীতে যা যা পড়ে আসছি, কিছু ব্যতিক্রম থাকবে অবশ্যই, কিছু অবশ্যই ব্যতিক্রম থাকবে, তবে আমরা চেষ্টা করবো হচ্ছে আগে বেসিকটা ক্লিয়ার করার জন্য। আমরা বিগত বছরে এখানে অনেকেই আসো যে আগের ক্লাসে দেখা নবম দশম শ্রেণীতে কিছু গ্যাপ গিয়েছে, অথবা অনেক কিছু ভুলে গেছো তোমরা। সো যেটা ভুলে গেছো সেই জিনিসটা যেন আমরা মনে রাখতে পারি, সেই জন্য আমরা এখানে কি করব, তোমার সবকিছু একদম প্রথম থেকে শুরু করব। আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি বেস ক্লাস হবে। সো তোমরা যারা যারা আছো এসএসসি স্টুডেন্ট, তারা এই ক্লাসটি করতে পারো, সেক্ষেত্রে তোমাদের একটু অনেকটা আমি মনে করি তোমাদের হেল্প হবে। আর যারা একাদশ শ্রেণী আছো তারা তো অবশ্যই আমি বলবো, কারণ হচ্ছে এই চ্যাপ্টারটার মাধ্যমে তোমাদের, যেহেতু আমি পরের ক্লাস থেকে আমরা যাবো হচ্ছে ভেতরে ঢুকবো, আজকে হচ্ছে একদম বেসিক, পরের ক্লাস থেকে ভেতরে ঢুকবো। চারটা ক্লাসে আমরা এই অধ্যায় শেষ করব, আর 2টা ক্লাস আমরা নেব স্পেশাল ক্লাস, যেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল এবং অন্যান্য সমস্যা সলভ করব। তবে আমার টার্গেট ছিল যে এখানে এছাড়াও মানে 6টা ক্লাস নেব, থিওরিটিক্যাল 6টা ক্লাস নেব। তো 6টা ক্লাস নিয়ে, কারণ হচ্ছে কোনো কোনো দেখা যাচ্ছে টপিকস অনেক বড় আছে, যেমন স্পেশাল টপিকস আমি বলে দিই, প্রাস। আমাদের এই প্রাসটা হচ্ছে এই চ্যাপ্টারের জন্য সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আগে থেকে তোমাদের একটা প্রশ্ন লিঙ্ক করে দিই, যারা প্রাসের গতিটা ভালো করে বুঝবা, তারা ধরে নাও যে তোমার বোর্ড এক্সামের জন্য একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাচ্ছ। আমি আজকে থেকে একটা লিক করে দিলাম যে কোন প্রশ্ন তোমাদের আসবে, সেটা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে তোমার মাথায় রাখবা যে বোর্ড এক্সামের জন্য তোমার হচ্ছে মাস্ট বি এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তোমার প্রাস থেকে। ঠিক আছে? সেই জিনিসটা মাথায় রাখবা। তো যাই হোক, আমি আজকে জায়গায় বাড়াতে আসছি, এমবি নাই আছে মাসে, ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমি আগেই বলেছিলাম তোমাদের আজকে কমেন্ট পড়তে পারবো না,
কিন্তু আমাদের যে কমেন্ট করবো না, কিন্তু তোমরা যখন ক্লাস শুরু করে দেবো সেই তখন কোনো এক্সট্রা কোনো কমেন্ট করার প্রয়োজন নাই। জাস্ট তোমরা ক্লাসে মনোযোগ দিবা। ক্লাসটা আজকের ক্লাসটা রিভিশন করে আগে বলছি যে এসএসসি বেস ক্লাস হবে। সো একদম পুরোপুরি এসএসসি বেস এইটা মানে না যে শুধুমাত্র এসএসসি এইচএসসি অফকোর্স এখানে এইচএসসি থাকবে, কিছু মিক্সড হবে ক্লাসটা। তবে ম্যাক্সিমামটা হচ্ছে আমরা রিভিশনটা দেব প্রিভিয়াস ক্লাসের, অর্থাৎ আগে যা যা পড়ে আসছে ওইগুলো মোটামুটি একটা রিভিশন আমরা দিয়ে দেব। আচ্ছা, সো আজকে কিছু জিনিস থেকে এইখানে তিনটা বিষয় আমরা আলোচনা করব। কি গতি, তাই না? আসলে গতি কি, আসলে আমরা যদি বলি যে গতিটা কি, গতি কোথায় থেকে আসছে, গতির ব্যবহারটা কোথায়, তাহলে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারি যে আমাদের চারপাশটা হচ্ছে গতিময়। স্থিতি এবং গতি দুইটা বিষয় আমাদের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি কথা বলছি, সেইখানে একটা গতি আছে, সেটাও একটা গতি, আমার একটা মোশন আছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ নড়াচড়া করছে, সেখানে একটা মোশন আছে। তুমি যখন কথা বলো বা তুমি যখন নড়াচড়া করো সেখানে গতি থাকে, তাই না? এক স্থান থেকে অনুষ্ঠানে যেতে গেলে আমাদের একটা গতি প্রয়োজন হয়, গতি ছাড়া আমরা এক স্থান থেকে অনুষ্ঠানে যেতে পারবো না যদি আমাদের বডি মুভমেন্ট না থাকে। আচ্ছা, তো তো আর কোনো কথা বাড়াবো না, আমরা একদম সরাসরি টপিকে চলে যাচ্ছি। আমি প্রথমে যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে হচ্ছে এইখান থেকে আমরা যা যা আলোচনা করব সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখানে আমি আর কোনো কথা বাড়াতে যাচ্ছি না। তো আমরা হচ্ছে যা করছি মূলত তা হচ্ছে বলবিদ্যার একটা অংশ। এখানে বলা যায় বলবিদ্যার একটা অংশ, একটা অংশ হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা কেন বলবো আমরা এটাকে? বলবিদ্যার একটা অংশ হচ্ছে গতিবিদ্যা, বলবিদ্যার অংশ হচ্ছে একটা গতিবিদ্যা। কেন বলবো? এর কারণটা হচ্ছে তোমার যে যদি তুমি বল প্রয়োগ না করো, যদি বল প্রয়োগ না করো তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে না, বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে না। আচ্ছা, পরিবর্তন ঘটবে না। আর পরিবর্তন যদি না ঘটে তাহলে বুঝতেই পারছো পরিবর্তন, আচ্ছা পরিবর্তন না ঘটলে বস্তুর মধ্যে কি গতি সৃষ্টি হবে না, গতি সৃষ্টি সম্ভব না। আচ্ছা, গতি সৃষ্টি হবে না। এই জন্যই আমরা মূলত হচ্ছে যদি বল প্রয়োগ না করো, কারণ বল বিষয়টা হচ্ছে দেখো যে একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করলে এই বস্তুটা কি অবস্থানে একটা পরিবর্তন ঘটবে, তাই না? বস্তুর অবস্থান হয় সেটা গতিশীল বস্তু স্থির হয়ে যাবে, গতিশীল বস্তুটা স্থির হবে, আর স্থির বস্তুটা কি গতিশীল হয়ে যেতে পারে। আবার গতিশীল বস্তুর গতি বৃদ্ধিও পেতে পারে, গতি বাড়তেও পারে, গতি কমেও যেতে পারে। তাহলে এই জন্য তোমার দরকার হচ্ছে কি, এই গতির জন্য আমার দরকার কি বল, গতির জন্য দরকার বল। এই জন্য আমরা এটা বলছি বলবিদ্যার একটা অংশ হচ্ছে গতিবিদ্যা। আচ্ছা, তো যাই হোক, একজন বলছে কিছু দেখা যায় না। দেখি তোমরা সবার কি একই অবস্থা? যে দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, 8 মিনিট আগে আছে, যাই হোক। তো দেখো এখন যেটা আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আগে বলেছিলাম আমরা প্রসঙ্গ, এই গতি যদি আলোচনা করতে হয়, গতি সম্পর্কে আমাদের যদি জানতে হয় তাহলে আমার দরকার, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সেটা দরকার হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আমাদের যদি এখানে প্রসঙ্গ কাঠামো দরকার হয়, আমরা প্রথমেই যেটা দেখব, আমাদের প্রথম যে অংশটা জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমি আগেই বলেছি যে তোমাদেরকে একদম বেসিক থেকে আমি পড়াবো, এই অধ্যায়টার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়াবো, এখানে কোনো কিছুই বাকি থাকবে না, তো প্রথমে আমরা একটু দেখি প্রসঙ্গ কাঠামো কাকে বলে। তো দেখো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে, এটা মাথায় রাখবা, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর, আচ্ছা কোন বস্তুর, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে যে কোন বস্তুর, আচ্ছা যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান স্থিতি গতি
ইত্যাদি বর্ণনা করা হয়, স্থিতিগতি ইত্যাদি বর্ণনা করা হয়, বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাকে আমরা কি বলি? তাকে বলি প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো দেখো এইখানে তাকে আমরা বলছি যে প্রসঙ্গ কাঠামো। যেমন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার অবস্থানটা নির্ধারণ করার জন্য একটা কিছু প্রয়োজন, ঠিক আছে? হতে পারে সেটা বোর্ড, আমার চারপাশে যা কিছু আছে আমি যে কোনো কিছুকে প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরতে পারি। তুমি যদি বাসা থেকে বের হতে যাও, হ্যাঁ, তোমার স্কুলটা কত দূরে, তুমি কিন্তু কোনো কিছু সাপেক্ষে বলতে হবে। যেমন তোমাকে যদি বলা হয় তোমার স্কুল কত দূরে, তুমি বলবে আমার বাসা থেকে এত দূরে। তুমি যখন বলছো তোমার বাসা থেকে এত দূরে, 2 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে, দেখো তাহলে কার সাপেক্ষে বলছো? বাসার সাপেক্ষে। আচ্ছা, তুমি কিন্তু এটা বলতে পারো যে তুমি আজকে মার্কেট করতে যাচ্ছ, যে বলছো ঢাকা নিউ মার্কেট, তুমি নিউ মার্কেটে গেলে, তুমি অথবা তুমি বসুন্ধরা সিটিতে গেলা, তাহলে তোমাকে প্রশ্ন করা হলো তুমি কোথায় যাচ্ছ? বসুন্ধরা সিটি। এখন যদি প্রশ্ন করা হয় বসুন্ধরা সিটিটার অবস্থান কোথায়, তাহলে অবস্থানটা তোমাকে একটা কিছু সাপেক্ষে বলতে হবে, অথবা এটা কোথায় আছে সেটা বর্ণনা করার জন্য একটা কিছু তোমার এখানে লাগবে। ওই যে যাকে প্রয়োজন হচ্ছে, যার সাপেক্ষে তুমি বর্ণনা করছো, সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, আরো সহজভাবে যদি বলি, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কতটুকু দূরে দাঁড়িয়ে আছি। আমি যদি এই অবস্থাটা বের করতে চাই, আমার যদি দূরত্ব বের করতে হয়, তাহলে আমি বলতে পারি যে আমি বোর্ড থেকে 2 মিটার দূরে আছি। কোথায় থেকে? বোর্ড থেকে। কোথায় থেকে আছি? বোর্ড থেকে দূরে আছি। এই যে বোর্ড থেকে 2 মিটার দূরে আছি, তাই বোর্ড হচ্ছে আমার একটা প্রসঙ্গ কাঠামো। বোর্ড হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। আবার আমি যদি আমাকে যদি তুমি প্রশ্ন করো যে কোথায়, যে এখানে যদি আমি প্রশ্ন করি যে মিরপুর স্টেডিয়ামটা কোথায় আছে, মিরপুর স্টেডিয়ামটা কত দূরে, তো মিরপুর স্টেডিয়ামের দূরত্ব যদি পরিমাপ করতে যাও তোমার বাসা থেকে, তাহলে বাসা থেকে কত দূরে আছে, তাহলে বাসা থেকে কত দূরে আছে, এই যে দূরত্বটা তুমি কোথায় থেকে ধরছো? বাসা থেকে ধরছো, তোমার বাসা থেকে। তোমার বাসা হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। আবার তুমি যদি চিন্তা করো তুমি মিরপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি চিন্তা করছো তোমার বাসা কত দূরে, বাসা কত দূরে, কার থেকে? তুমি কোথায় আছো? মিরপুর স্টেডিয়াম আছে, তাহলে মিরপুর স্টেডিয়ামের সাপেক্ষে তোমার বাসা কত দূরে আছে, এইটা এইখানে মিরপুর স্টেডিয়ামটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। আর তোমার বাসা হচ্ছে কি, যার অবস্থানটা আমি নির্ধারণ করছি, কার সাপেক্ষে নির্ধারণ করছি? তোমার স্টেডিয়ামের সাপেক্ষে। মিরপুর স্টেডিয়ামের সাপেক্ষে তোমার বাসার দূরত্বটা আমি পরিমাপ করছি। মিরপুর স্টেডিয়ামের সাপেক্ষে যদি তোমার বাসার দূরত্ব আমি পরিমাপ করি, তাহলে মিরপুর স্টেডিয়াম হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। আর যার অবস্থান কার পরিমাপ করছি? বাসা। তাহলে বাসাটা হচ্ছে একটা বস্তু। তাহলে এখানে কি বলছি? যে দৃঢ় বস্তু। দেখো আরেকটা বিষয় হচ্ছে, এই মিরপুর স্টেডিয়াম কিন্তু একটা দৃঢ়, এটা কিন্তু নড়াচড়া করছে না, আপাতত এটা স্থির হিসেবে ধরছি আমরা, তাই না? তো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, যেমন তোমার বাসার অবস্থান পরিমাপ করতে গেছি, তোমার কলেজটা কত দূরে সেটা আমি পরিমাপ করতে গেলাম, অবস্থানটা নির্ধারণ করতে গেলাম, তাহলে কি লাগছে? আমার কিছু সাপেক্ষে আমার লাগবে। এই জন্য যার সাপেক্ষে করছি সেই হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি কি কি করতে পারি? 3টা কাজ করতে পারবো এখানে। আমি চাইলে অবস্থান বের করতে পারবো, বস্তুর স্থিতি নাকি গতি সেটা পরিমাপ করতে পারবো, ঠিক আছে? যেমন আমি গতিশীল আছি, সেটার জন্য একটা কিছু দরকার আছে, যার সাপেক্ষে আমি গতিশীল অবস্থাটা পরিমাপ করতে যাব, সেই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমি দাঁড়িয়ে আছি, কার সাপেক্ষে দাঁড়িয়ে আছি? আমি বাসায় দাঁড়িয়ে আছি। কোথায় আছি? বাসায়। তাহলে কার সাপেক্ষে দাঁড়িয়ে আছি? বাসার সাপেক্ষে। তাহলে বাসা হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তো আমরা কি করবো এখানে? এইভাবেই আমরা ধীরে ধীরে প্রসঙ্গ কাঠামোটা জানবো। এখন দেখো, এই যেমন এখন দেখি যে প্রসঙ্গ বিন্দুটা কি। প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ কাঠামোর পরে আছে প্রসঙ্গ বিন্দু। আচ্ছা, তো প্রসঙ্গ বিন্দুটা যদি বলতে চাই, প্রসঙ্গ কাঠামোর, দেখো প্রসঙ্গ কাঠামোর অন্তর্গত, প্রসঙ্গ কাঠামোর অন্তর্গত সকল বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। সকল বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আবার এটাও বলতে পারো যে বিন্দুর সাপেক্ষে, অথবা তুমি এটা বলতে পারো, অথবা যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান স্থিতি, আচ্ছা অবস্থান বেগ, তো আচ্ছা বেগ, অবস্থান বেগ, ত্বরণ দূরত্ব, সরণ ইত্যাদি
ইত্যাদি নির্ণয় করা যায়, ইত্যাদি দেখো ইত্যাদি নির্ণয় করা যায়, তাকে প্রসঙ্গ বিন্দু বলে, তাকে প্রসঙ্গ বিন্দু বলে। তাহলে দেখো এখানে আমরা দুইভাবে বলতে পারি যে এখানে কি বলছি, প্রথমেই আমি বলছি অবস্থান, প্রথমেই কথাটা আছে কি আমার এখানে অবস্থানটা। আচ্ছা তাহলে আমি দেখো আমার এই যে বোর্ড আছে, বোর্ড হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, আমি বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানটা নির্ধারণ করতে যাচ্ছি। আমি যদি বোর্ডের সাপেক্ষে আমার অবস্থান নির্ধারণ করতে চাই, আচ্ছা তাহলে আমি এখানে দেখো এই ধরো যে এখানে বিন্দু একটা দিলাম, এটা হচ্ছে এ বিন্দু, এইখানে একটা বিন্দু দিলাম, এটা ধরো বি বিন্দু, এইখানে একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে সি বিন্দু, এইখানে একটা বিন্দু দিলাম, এটা হচ্ছে ডি বিন্দু, আবার ধরো এখানে একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে ই বিন্দু। এইরকম ভাবে বোর্ডে হাজার হাজার বিন্দু আছে, কোটি কোটি বিন্দু এখানে অঙ্কন করা যাবে, তাই না? এত বেশি বিন্দু অঙ্কন করা যাবে যে এইগুলো আসলে কাউন্টেবল না, আমরা গণনাই করতে পারবো না, তাই না? আচ্ছা এবার আমি যদি এই বিন্দুর সাপেক্ষে আমার অবস্থান নির্ধারণ করতে চাই যে এই বিন্দু থেকে আমার দূরত্ব কত 10 মিটার, ধরো এই বিন্দু থেকে আমার দূরত্ব কত আছে ধরো 7 মিটার, আবার এই বিন্দু থেকে দূরত্ব আছে ধরো যে 1 মিটার, আবার এইখান থেকে ধরো আছে 5 মিটার, আবার এইখান থেকে ধরো আছে কত ধরো আবার 7 মিটার। তাহলে দেখো এই যে বিন্দুগুলি আছে প্রত্যেকটা বিন্দুর সাপেক্ষে আমার দূরত্ব পরিমাপ করতে পারছি, প্রতিটা বিন্দুই বলে দিচ্ছে যে এইখান থেকে এই বিন্দু থেকে আমার দূরত্ব কত আছে, এই বিন্দু আমাকে বলে দিচ্ছে আমার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, আবার এই বিন্দু বলে দিচ্ছে আমার একটা দূরত্ব আছে, এই বিন্দুটাও কিন্তু আমাকে একটা দূরত্ব দিচ্ছে। তাহলে যে বিন্দুগুলির সাপেক্ষে আমি আমার অবস্থানটা নির্ধারণ করতে পারছি, আমার অবস্থানটা আমি নির্ণয় করতে পারছি, ওই বিন্দুগুলি হচ্ছে প্রসঙ্গ বিন্দু। তার অথবা আমি এটা বলতে পারি যে প্রসঙ্গ কাঠামোর অন্তর্গত সকল বিন্দুকে আমি বলতে পারি প্রসঙ্গ বিন্দু। তো যাই হোক, তো আমি বলছি এটা সবাই করতে পারে, এসএসসি প্লাস এইচএসসি, আমি একটু লিখে দিচ্ছি এই ক্লাসটা সবার জন্য। এসএসসি এটা সবাই করতে পারে, এসএসসি প্লাস হচ্ছে এইচএসসি, এই ক্লাসটা সবার জন্য। আচ্ছা তো দেখো ভাইয়া স্ক্রিনশট নিবা না, তো স্ক্রিনশট নিয়ে নাও, কমেন্ট কম করো, সবাই কমেন্ট কম করো, এত বেশি কমেন্ট করতে হবে না, সবাই এত কমেন্ট করার দরকার নেই, আমি সময় দেবো তোমাদের, তোমরা যেন স্ক্রিনশট দিতে পারো সেই জন্য। আচ্ছা আমি বলে দিচ্ছি, যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি বর্ণনা করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। আর প্রসঙ্গ কাঠামোর অন্তর্গত সকল বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বলে। অথবা যে বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, বেগ, ত্বরণ, সরণ, দূরত্ব ইত্যাদি নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ বিন্দু বলে, তাকে আমরা বলি প্রসঙ্গ বিন্দু। আর প্রসঙ্গ কাঠামো কিন্তু হতে পারে, একটা গাছ হতে পারে, দেখো গাছ, একটা গাছ হতে পারে, মানুষ হতে পারে, একটা বোর্ড হতে পারে, আচ্ছা মানুষ, হ্যাঁ একটা বোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড, একটা বাস হতে পারে, একটা ট্রাক হতে পারে, একটা ট্রেন হতে পারে, যে কোনো কিছু প্রসঙ্গ কাঠামো হতে পারে, প্রসঙ্গ কাঠামো হতে পারে সবকিছুই। এই আমার চারপাশে যা কিছু আছে আমি সবকিছু নিয়েই কিন্তু প্রসঙ্গ কাঠামোটা বিবেচনা করতে পারবো, যা কিছু আছে সবকিছু নিয়ে আমার প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে পারবো। আচ্ছা এবার দেখো এই গেল আমাদের প্রসঙ্গ কাঠামো। এবার আমি একটু দেখে হচ্ছে প্রসঙ্গ কাঠামো কত প্রকার, একটু দেখি। তো মূলত প্রসঙ্গ কাঠামো হচ্ছে তোমার 3 প্রকার, আমি একটু দেখাচ্ছি তোমাদের 3 প্রকার প্রসঙ্গ কাঠামো আছে। ধরো এই যে একটা আছে, এটা তোমার ধরো এটা x অক্ষ, আবার ধরো যে এটা একটা আছে, এটা ধরো যে এটা হচ্ছে x অক্ষ, এটা x অক্ষ, এটা ধরো y অক্ষ, আর এটা ধরো তোমার z অক্ষ, এটা শুধুমাত্র আছে z অক্ষ। আচ্ছা অথবা ধরো এইখানে ধরো এই যে এইখানে দেখো দুইটা ছেদ বিন্দু আছে, এটা এরকম, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আবার ধরো এখানে একটা আছে, এরকম যদি থাকে দেখো এরকম, তাহলে আমরা এখানে পাচ্ছি যে প্রসঙ্গ কাঠামো হচ্ছে 3 প্রকার, দেখো এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। তাহলে আমরা কি বলবো এখানে প্রসঙ্গ কাঠামো 3 প্রকার, হচ্ছে 3 প্রকার অক্ষভেদে। প্রসঙ্গ কাঠামো এখানে অক্ষভেদে 3 প্রকার, আমি মাথায় রাখবো প্রসঙ্গ কাঠামো অক্ষভেদে কোন বেদে, অক্ষভেদে 3 প্রকার, যেমন একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, একমাত্রিক বা এটাকে বলি আমরা ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক বা এটাকে আমরা বলতে পারি কি ওয়ান ডাইমেনশনাল
আচ্ছা ওয়ান ডাইমেনশনাল, আচ্ছা দ্বিমাত্রিক হতে পারে এটা, দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক বা এটাকে বলি আমরা টু ডাইমেনশনাল। এটা একটু পরে দিচ্ছি আমি, আচ্ছা এটা এইভাবে এখানে ধরো এটাকে দিলাম এখানে, এটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা টু ডাইমেনশনাল, আবার আরেকটা ধরো যে এখানে হতে পারে ত্রিমাত্রিক, হতে পারে এটা ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। আচ্ছা সো এই যে দেখো এখানে তাহলে আমরা তিনটা মাত্রা পেলাম। এটাকে আমরা এটা বলতে পারি 1D, এটার নাম হচ্ছে 1D, এটা হচ্ছে তোমার 2D, এটা হচ্ছে তোমার 3D বলি আমরা। এটা 3D, আমরা যখন গ্রাফিক্সের বিভিন্ন কাজ করি আমরা বলি 2D 3D বলি, তাই না? তাহলে এই যে 1D 2D 3D এগুলো হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক। আচ্ছা তো এখন দেখো এইখানে তোমরা যারা প্রশ্ন করছো যে কিভাবে নির্ণয় করা যায়, আজকে তো এখন আমি আবার একটু কথা 1 মিনিট কথা বলছি। তোমাদের যত প্রশ্ন আছে, প্রশ্ন করবে একটা ক্লাস থাকবে তোমাদের, তোমরা যত প্রশ্ন সবগুলো লিখে রাখবা। আগে থেকে বলছি যার যে প্রশ্ন আছে সবকিছু লিখে রাখবা, আমি জুমে তোমাদের লিংক দেবো অথবা তোমাদের লাইভে সরাসরি অ্যাড করবো, সবাইকে নিয়ে একটা লাইভ স্ট্রিমিং করব। লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সবাইকে আমি কানেক্ট করে সবার কাছ থেকে আমি প্রশ্ন নেব এবং উত্তর দেবো। আমি শুধুমাত্র ওই সেশনটা থাকবে, লাইভ সেশন থাকবে তোমাদের মতামত নেওয়ার জন্য, তোমাদের প্রশ্ন সমাধান করার জন্য। তোমরা লিখে রাখবে প্রশ্ন, ওই প্রশ্নগুলি আমার গ্রুপে দিবা, আমি সকল প্রশ্নের উত্তর রেডি করে তোমাদের উত্তরগুলি দিয়ে দেবো, ঠিক আছে? লাইভের মাধ্যমে উত্তর দিয়ে দেবো। আচ্ছা সো কোনো টেনশন নাই, একদম এমনভাবেই অধ্যায় শেষ করব যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। অধ্যায়কে শেষ করতে দাও। আচ্ছা দেখো এখন আমরা এইখানে দেখো এটা হচ্ছে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দেখো শুধুমাত্র এইখানে এটা একমাত্রিক, এটা একমাত্রিক, এটাও একমাত্রিক। অর্থাৎ এইখানে যদি আমি সংজ্ঞাটা এভাবে দেই, দেখো যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এখানে একমাত্র আছে, যে প্রসঙ্গ কাঠামোতে, যে প্রসঙ্গ কাঠামোতে কাঠামোতে একটি মাত্র, দেখো যে প্রসঙ্গ কাঠামোতে একটি মাত্র অক্ষের মাধ্যমে, একটি মাত্র অক্ষের মাধ্যমে, একটি মাত্র অক্ষের মাধ্যমে কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর অবস্থান গতি বা স্থিতি, গতি বা স্থিতি ইত্যাদি বর্ণনা করা হয়, ইত্যাদি বর্ণনা করা হয় তাকে বলা হয় কি? তাহলে বুঝতে পারছো, তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। আচ্ছা এই ক্ষেত্রে একটু ভালো করে দেখো, এই যে এখানে দেখো, ধরো এই ক্ষেত্রে একমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি, আমি যদি এটা বলি কি বলছি, যে প্রসঙ্গ কাঠামোতে একটি মাত্র অক্ষের মাধ্যমে, এমন একটা প্রসঙ্গ কাঠামো আছে তোমার কাছে যে প্রসঙ্গ কাঠামোতে তুমি একটা বস্তুর অবস্থান, গতি বা স্থিতি তুমি একটা অক্ষের মাধ্যমে বর্ণনা করতে পারছো, শুধুমাত্র একটা অক্ষের মাধ্যমে তুমি বর্ণনা করতে পারছো। তুমি যদি একটা অক্ষের মাধ্যমে শুধু বর্ণনা করতে পারো তাহলে ওইটাকে বলবো আমরা, ওই যে আমরা এখানে নিচ্ছি যে কাঠামোটা বিবেচনা করছি, ওই কাঠামোটাই হচ্ছে তোমার একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন ধরো তোমার কাছে একটা সুতা আছে, সাপোজ এই হচ্ছে একটা সুতা, কল্পনা করো এটা হচ্ছে একটা সুতা, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ধরো এটা হচ্ছে একটা সুতা। এই সুতার কিন্তু কোনো পুরুত্ব নাই, ধরো পুরুত্বটা ইগনোরেবল, শুধুমাত্র দৈর্ঘ্য আছে। কেমন আছে এটা? শুধু দৈর্ঘ্য। এখন যদি একটা পিঁপড়া এইটার উপর দিয়ে হেঁটে যায়, তাহলে এটা হবে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখন দেখো তো চিন্তা করে এটা কোন দিক বরাবর আছে। ধরো একটা পিঁপড়া এইভাবে হেঁটে যাচ্ছে, এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। একটা পিঁপড়া যদি, এটা একটা সুতা, ধরো একটা সুতা এটা, ঠিক আছে? এখন এইটা এই দিক বরাবর হেঁটে যাচ্ছে একটা পিঁপড়া। যদি একটা পিঁপড়া এই দিক বরাবর হেঁটে যায়, দেখো, অথবা তুমি একটা মানুষ, তুমি এই দিক বরাবর হেঁটে যাচ্ছ, এই বরাবর হেঁটে যাচ্ছ, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, দেখো এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে তুমি এইখান থেকে এই দিক বরাবর হেঁটে যাচ্ছ। তুমি যদি এই দিক বরাবর হেঁটে যাও, অথবা ধরো এখানে একজন মানুষ ছিল, এইখানে একজন মানুষ, সে এই বরাবর হেঁটে আসছো তুমি,
এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। অথবা ধরো একটা এখানে একটি বস্তু, ধরো যে একটা বস্তু তোমার এই বরাবর উঠতেছে, একটা বস্তু বল আছে এখানে, এই বলটা এই বরাবর উঠতেছে। অথবা তুমি এটাও ধরতে পারো যে ধরো যে আমরা গ্যালিলিও সূত্র যেটা জানি, ধরো যে এইরকম একটা আপেল আছে, একটা বল গ্যালিলিও সূত্র অনুসারে নিচের দিকে পড়তেছে। তাহলে দেখো এইটা আর এটা কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি একটা ওয়াই অক্ষ, উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ হিসেবে আমরা ধরে নিচ্ছি এইটা। আর এটা কি দেখো এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। একটা মানুষ শুধুমাত্র এই রেখা বরাবর, একটা ধরো যে একটা সরু কিছুর উপর দিয়ে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, একটা মানুষ অথবা মানুষ হেঁটে যাচ্ছে, তাহলে এই বরাবর তুমি যদি হাঁটতে থাকো, দেখা যাচ্ছে তুমি এই বিন্দুর সাপেক্ষে তোমার দূরত্ব পরিমাপ করতে পারবা। যেমন ধরো এইখান থেকে তুমি এইখানে আসছো, এখানে চলে আসছো, কত মিটার গেছো, ধরো যে এখান থেকে এখানে যেহেতু তোমার 10 মিটার পথ গেছো, এই 10 মিটার হাঁটতে গেলে তোমার কিন্তু অন্য কোনো অক্ষের দরকার হচ্ছে না, ওর হচ্ছে না বিদায় এইটা হচ্ছে তোমার একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অথবা তুমি এইখান থেকে যখন এইখানে চলে আসছো, এইখানে যখন চলে আসছো, এইখান থেকে এখানে 10 মিটার আসছো, এইখান থেকে এখানে 10 মিটার আসছো, এইখান থেকে এখানে 10 মিটার আসতে গেলে তোমার অন্য কোনো অক্ষের সাহায্য নিতে হচ্ছে না। অথবা ধরো তোমার কাছে এখানে বল ছিল, এই বলটা তুমি ফেলে দিছো, গ্যালিলিও সূত্র তো তোমরা পড়েছো, এইখান থেকে একটা বল ফেলে দিছো, বলটা এখানে চলে আসছে, বল ভূমিতে সাক্ষাৎ করছে। যখন বলটা এখানে চলে আসলো, বলটা ধরো এই চিজগুলো হচ্ছে 15 মিটার দূরত্ব অতিক্রম করলো, 15 মিটার উচ্চতা অতিক্রম করলো, তাহলে এইটা হচ্ছে তোমার একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। গ্যালিলিও সূত্র কিন্তু একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে থাকে। আবারও বলছি, গ্যালিলিও যে সূত্রটা তোমরা পড়েছো, গতি সূত্রগুলি প্রত্যেকটা সূত্র ছিল একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে। আচ্ছা, সো একটু তুলে ফেলো তোমরা এটা, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত। আচ্ছা, একটু নোট করো, তাড়াতাড়ি করো, দেখো। সো একটা স্ক্রিনশট রাখো, তাড়াতাড়ি একটা স্ক্রিনশট রাখো। সো আমরা এখন যাব হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে, আমরা যাব এখন দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে। সো দেখো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে। সো এটা ছিল একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দুইটি অক্ষের মাধ্যমে, এখানে আমরা সংখ্যাটা বলছি দেখো, দুটি অক্ষের সাপেক্ষে, জাস্ট এখানে যুক্ত করছি, যে প্রসঙ্গ কাঠামোতে দুটি অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, গতি বা স্থিতি ইত্যাদি বর্ণনা করা হয়, তাকে বলি আমরা, তাকে কি বলবো আমরা, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাকে বলবো আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তাকে বলবো দ্বিমাত্রিক, তাকে বলবো কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তাহলে দেখো মানে হচ্ছে এখন যেটা নিচ্ছি আমি, সেটা হচ্ছে দুইটা অক্ষ আছে, দুইটা অক্ষের সাপেক্ষে আমি একটা বস্তুর অবস্থান নির্ধারণ করতে চাচ্ছি। যদি দুইটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ধারণ করি, তাহলে ওই বস্তুটাকে জন্য বলবো আমরা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা কি? যদি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা বলো, তাহলে বলবো হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, কাঠামোর সাপেক্ষে, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, দেখো যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, আচ্ছা তিনটি অক্ষের মাধ্যমে, দেখো তিনটি অক্ষের মাধ্যমে, তিনটি অক্ষের মাধ্যমে কোনো বস্তুর, আচ্ছা কোনো বস্তুর গতি, কোনো বস্তুর অবস্থান, গতি বা স্থিতি, আচ্ছা গতি বা স্থিতি ইত্যাদি বর্ণনা করা যায় বা ইত্যাদি নির্দেশ করা যায়, গতি বা স্থিতি ইত্যাদি বর্ণনা করা যায়, তাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, তাকে কি বলি আমরা, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। আচ্ছা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে, অথবা বলি আমরা কি, অথবা আমরা 3D বলি, এটা কি বলি আমরা, 3D বলি। তাহলে দেখো এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আগে সংজ্ঞাগুলো তোমরা একটা স্ক্রিনশট রাখো, সংজ্ঞাগুলো লিখে নাও। ঠিক আছে, এবার আমরা একটু দেখছি যে এই যে এখানে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোটা আছে আমার এখানে, এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে দেখো আমি একটু মুছে দিচ্ছি। সো এই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এটাকে আবারও এখানে আনছি, দেখো এই দেখো, তাহলে এইখানে তুমি দেখো, এইখানে তুমি আছো কোথায়, দেখো এই বিন্দুতে আছো, তুমি একটা বিন্দুতে আছো, এই বিন্দুতে পি বিন্দুতে আছো।
তুমি যদি পি বিন্দুতে থাকো, কোথায় ছিল? মূল বিন্দুতে ছিল। এটা হচ্ছে মূল বিন্দু, এই যে এটাকে বলি আমরা, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? ও হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে দেখো এই মূল বিন্দু থেকে তুমি এইখানে ছিলা কোথায়? এইখানে ছিলা। আচ্ছা তুমি তো এইখানে থাকো, এখন তুমি কি কোথায় আসো? এখানে আসো। তুমি আসো কোথায় এখন? এইখানে আসো। ছিলা এখানে, তুমি এইখানে গিয়েছো। এখন যদি আমি তোমার অবস্থানটা নির্ধারণ করতে চাই, তোমার অবস্থান নির্ধারণ করতে চাই, বা তোমার দূরত্ব পরিমাপ করতে চাই, তোমার ভেলোসিটি বের করতে চাই, বা বেগ নির্ণয় করতে চাই, তাহলে যেটা হবে আমার, এখানে দেখো এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। তোমার অবস্থানটা নির্ধারণ করার জন্য আমার এখন লাগবে কি দেখছো, যে এই অক্ষ থেকে তুমি কতটুকু উপরে আসো। এই অক্ষ থেকে ধরো এখানে আসো তুমি, এইখানে পি বিন্দুটা দেখো, তাহলে এইখানে আসো তুমি, তাহলে এই অক্ষ থেকে কত দূরে আসো সেটা হচ্ছে ওয়াই। কত দূরে আসো? ওয়াই। আর এই অক্ষ থেকে তুমি যতটুকু দূরে আসো সেটা হচ্ছে কত? এক্স। এক্স আসো। এখন আমি এইটাকে একটু আরেকটু, এই চিত্রটা একটু মুছে দেই, মুছে দিয়ে এখানে দেখাচ্ছি। দেখো যে তুমি যদি এইখানে থাকো, এই পয়েন্টে তুমি থাকো, তাহলে তোমার অবস্থানটা নির্ধারণ করার জন্য এক্স অক্ষ থেকে তুমি ওয়াই অক্ষ থেকে কত দূরত্বে আসো? প্রশ্ন করো, কাকে প্রশ্ন করো? ওয়াই অক্ষ থেকে যত দূরে আসো, ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে এক্স। একটা অক্ষের সাপেক্ষে আরেকটা অক্ষের দূরত্ব বের করছি আমি। এক্স অক্ষ থেকে তুমি কত দূরে আসো? দেখো এক্স অক্ষ থেকে তুমি ওয়াই দূরত্বে আসো। কত আসো? ওয়াই দূরত্বে। তাহলে তোমার অবস্থান নির্ধারণের জন্য একটা বিন্দু দরকার, এক্স ওয়াই। স্থানাঙ্ক দরকার কি? এক্স ওয়াই স্থানাঙ্কটা দরকার হচ্ছে। ওয়াই অক্ষ থেকে তুমি এক্স দূরত্বে আসো, আর এক্স অক্ষ থেকে তুমি ওয়াই দূরত্বে আসো। এটা কি বলবো আমি? দেখো ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে তুমি ওয়াই অক্ষ হতে তুমি এক্স দূরত্বে, ওয়াই অক্ষ, আচ্ছা দেখা যায় কিনা আমি জানি না। ওয়াই অক্ষ হতে তুমি এক্স দূরত্বে আসো, এক্স দূরত্বে আসো, ঠিক আছে? এই যে ধরেছি তুমি এক্স দূরত্বে আসো। তাহলে এক্স অক্ষ থেকে, তাহলে এখানে দেখো এক্স অক্ষ হতে তুমি ওয়াই দূরত্বে আসো, ওয়াই দূরত্বে আসো। তো এই যে দেখো, তাহলে ওয়াই অক্ষ থেকে তুমি এক্স দূরত্বে আসো, আর এক্স অক্ষ থেকে তুমি ওয়াই দূরত্বে আসো। তাহলে তোমার অবস্থান নির্ধারণ করার জন্য কি লাগবে? আমার এক্স ওয়াই দুইটা কাঠামো লাগতেছে। এক্স অক্ষের সাহায্য নিতে হচ্ছে, ওয়াই অক্ষের সাহায্য নিতে হচ্ছে। তাই এই কাঠামোটাকে বলবো আমরা দ্বিমাত্রিক কাঠামো। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে 2D। এটা কি? 2D কাঠামো। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা যদি 2D হয় তাহলে আমরা একটু দেখবো এখন। আচ্ছা, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যে এক্সাম্পলটা যদি বলো, তোমরা যদি বল দেখো, তুমি যখন একটা আম গাছে একটা ঢিল ছুঁড়ে মারছো, তুমি চিন্তা করে দেখো, তুমি একটা আমকে লক্ষ্য করে তুমি কি করছো? একটা ঢিল ছুঁড়ে মারছো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি জাস্ট 1 মিনিট প্লিজ। আচ্ছা দেখো, সো একটু দেখো, যেটা বলছিলাম, যে বলছিলাম একটা ঢিল ছুঁড়ে মারছো তুমি। ধরো যে অনেক শয়তান একটা ছেলে, সে মনে করে আম গাছের নিচ দিয়ে হাঁটছে, ঠিক আছে? এখন একটা পাকা আম দেখতে পেলো। পাকা আম দেখে সে কি করলো? একটা ইট নিয়ে সেই পাকা আমের দিকে ছুঁড়ে মারলো। পাকা আমের দিকে যখন ছুঁড়ে মারলো, ঠিক এরকম ঘটনাটা ঘটলো। ধরো যে এ হচ্ছে একটা গাছ, আমি গাছ আঁকতে পারি না, এরকম ভাবে এখানে একটা ধরো যে আম আম ঝুলে আছে, ঠিক আছে? এখানে আম, এই গাছ দেখে কেউ হাসাহাসি করো না, কারণ আমি অনেক ভালো চিত্র আঁকতে পারি, বুঝছো? এখন ধরো যে এখানে একটা আম ঝুলে আছে, এই হচ্ছে আম, এই হচ্ছে একটা আম ঝুলে আছে, এই হচ্ছে আম, এই হচ্ছে ভূমি, ঠিক আছে? একটা ছেলে ছিল এখানে দাঁড়িয়ে ছিল। এখন সে কি করলো? এখান থেকে একটা ঢিল ছুঁড়ে মারলো। কি করলো? একটা ঢিল ছুঁড়ে মারলো। আচ্ছা দেখা যায় কিনা? এখানে দেখা যায় কিনা একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি মোটামুটি আর একটু আমাদের লাগবে, দেখা যাচ্ছে না ভালো করে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এই ছেলেটা দেখো, এইখান থেকে যে ছেলেটা কি করলো, ধরো এখানে আছে ছেলেটা, এইখান থেকে সে কি করলো? একটা ঢিল ছুঁড়ে মারলো। তো ঢিল যদি ছুঁড়ে মারে, তাহলে লক্ষ্য করে দেখো, ঢিলটাকে এখানে আঘাত করবে। এইখানে যদি আঘাত করে, কোথায় দিকে যাচ্ছে? এইখান থেকে যাচ্ছে। এইখান থেকে ঢিলটা এখানে যদি যায়, তার মানে লক্ষ্য করে দেখো সে কি তাই কোথায় একটা ত্রিভুজ অঙ্কন করো। একটা ত্রিভুজ অঙ্কন করলে তুমি কিন্তু এখানে বুঝতে পারবা যে এই দিকে একটা সরণ ঘটছে, দেখো মানে ত্রিভুজটা অঙ্কন করছে এরকম ভাবে, দেখো এই। তাহলে আমটা কোথায় আছে? আমের অবস্থান হচ্ছে এখানে। ডিল মারা হয়েছে কোথায়? এখান থেকে। তো ডিল মারা হয়েছে এখানে, টার্গেট করছে এখানে। তাহলে দেখো একটা এক্স এর দিকে সরণ করছে, এই দেখো এই দিকে যে সরণটা করবে সেটা কি? এক্স। আর দেখো কতটুকু উপরে উঠছে? ওয়াই। কতটুকু উপরে উঠছে? ওয়াই। তাহলে কি বলে, এই আমের অবস্থানটা নির্ধারণ করার জন্য আমাকে কি করতে হয়েছে? দুইটা অক্ষের সাহায্য নিতে হয়েছে। তাই এই ডিলটা যদি ছুঁড়ে মারলাম, এই ডিলটা হচ্ছে আমার দ্বিমাত্রিক। ডিলটা কোথায় আছে? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে আছে। তুমি যখন ক্রিকেট খেলো,
তোমার এই ক্রিকেট খেলার বলটা যখন ছুঁড়ে মারো, ব্যাট দিয়ে যখন আঘাত করো, তখন কিন্তু তোমার এটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে থাকে। একটা ফুটবলে তুমি কিক করলে ফুটবলটা কি করলো, উপর দিকে উঠে গেল। একটা ফুটবলে কিক করলে তোমার ফুটবলটা এরকম ভাবে উঠে গেল, দেখো এরকম উঠে গেল। তো বলটা যখন এরকম ভাবে উঠে যায়, কোথায় আছে বল, এখানে। এই বলের অবস্থা নির্ধারণ করতে গেলে দেখো একটা লাগবে 100 থেকে কত দূরে আসছে, এই মূল বিন্দু থেকে 100 বরাবর কত দূরে আসছে, এখানে আসছে, দেখো এইখানে আসছে। আর এইখান থেকে কতটুকু উপরে উঠছে, যতটুকু উপরে উঠছে সেটা হচ্ছে ওয়াই, আর যতটুকু এখান থেকে এখানে আসছে সেটা কত, এক্স। তাহলে এই যে বলটা, এই বলটা কোথায় আছে, একটা দ্বিমাত্রিক প্রসঙ্গটার মধ্যে আছে। তাহলে বলের গতিটা আছে এখানে দ্বিমাত্রিক প্রসঙ্গটা আছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা কেউ বেশি একটা তর্ক করো না, ক্লাসের মধ্যে ফোকাস করো, আমরা ক্লাসটা যেন বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট নিয়েছো তোমরা, আমি মুছে দিচ্ছি। এখন আসি আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে। এবার আসি আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে আসি। তো আমি বলছি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তিনটি অক্ষের সাপেক্ষে, তিনটি অক্ষের মাধ্যমে, অর্থাৎ এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে, জেড অক্ষ থাকবে, তিনটা অক্ষই থাকবে, তিনটা অক্ষই থাকবে। তখন আমি যদি ওই তিনটা অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানটা নির্ধারণ করতে যাই, তাহলে এটাকে বলবো আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কি বলবো আমরা এটাকে, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। যেমন ধরো, আচ্ছা দেখো, তো এখন ধরো হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে আমার জেড অক্ষ, এটা হচ্ছে আমার জেড অক্ষ। তো এইটা দেখো এক্স অক্ষ, এখানে কি আছে, আমার এক্স অক্ষ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এখন তুমি যদি কোনো একটা বস্তুর অবস্থান নির্ধারণ করতে যাও, এখন তুমি যদি কোনো বস্তুর অবস্থানটা নির্ধারণ করতে যাও, তাহলে দেখা যাচ্ছে কি, যেমন ধরো একটা মৌমাছি উঠছে, একটা মৌমাছি উঠছে। এখন আমি যদি ওই মৌমাছির অবস্থানটা নির্ধারণ করতে চাই, তখন দেখা যাবে কি, তোমার তিনটা অক্ষের সাহায্য নিতে হবে। কয়টা অক্ষের সাহায্য নেব আমরা, তিনটা অক্ষের। এই তিনটা অক্ষের সাহায্য নিতে গেলে তখন এটাকে বলবো আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কি বলবো এটাকে আমরা, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলবো। আচ্ছা, যেমন ধরো এরকম আমরা কিছু করতে পারি। ধরো এইখানে একটা বস্তু আছে, আমি এটা মুছে দিচ্ছি, এইখানে কিছু একটা আছে ধরো। এখন এইখানে আমি দেখো পি বিন্দুটা দিলাম এক্স ওয়াই জেড, এটা দিলাম হচ্ছে এক্স ওয়াই জেড দিলাম। এই এক্স ওয়াই জেডটা আমরা কিভাবে বের করবো, দেখো এই দেখো এইখানে একটা আছে, এই একটা আছে। আচ্ছা, তারপর দেখো এইখান থেকে আমি এইখান থেকে এনে এরকম ভাবে টেনে নিয়ে আসলাম এখানে। তো টেনে নিয়ে আসলে যেটা হবে তোমার, এইখান থেকে দাঁড়াও, এই যে এক্স অক্ষ না এটা, তাহলে এইখান থেকে দেখো বিন্দুটা হচ্ছে এই, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ। এইভাবে আমি পরিমাপ করলাম, এটা হচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে এক্স, কারণ কি এটা এক্স অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে কি তোমার ওয়াই, এটা হচ্ছে ওয়াই। তাহলে জেড কোথায় যাবে, তাহলে দেখো এইখান থেকে আমি এই বিন্দুটাকে এইখানে নিয়ে আসলাম, দেখো এই, তাহলে এখানে একটা বিন্দু পেলাম আমি, এই বিন্দুটা হচ্ছে তোমার এন। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো তুমি, যে এই বিন্দুটা কোথায় নিয়ে আসছে, এখানে নিয়ে আসছি। তাহলে দেখো এই বিন্দুটা যদি এখানে আমি চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে দেখো জেড অক্ষের সাপেক্ষে, জেড অক্ষের সাপেক্ষে জেড অক্ষ থেকে বস্তুটা কত দূরে আছে, এক্স দূরত্বে, কত দূরত্বে আছে, এক্স দূরত্বে। আচ্ছা, জেড অক্ষ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স, আমি আবারও বলছি জেড অক্ষ থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স। আচ্ছা, এবার দেখো আমি যদি এক্স অক্ষ থেকে চিন্তা করি, এটা কোথায় এক্স অক্ষ, এটা কি এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, এক্স অক্ষ থেকে এই বস্তুর দূরত্ব কত আছে, জেড দূরত্বে, কত দূরত্বে আছে, জেড দূরত্বে আছে। আচ্ছা, এবার দেখো তাহলে ওয়াই অক্ষ থেকে বস্তুর দূরত্ব কত আছে, আমি যদি প্রশ্ন করি এখন যে এক্স অক্ষ থেকে এটা তো তোমার জেড এর দূরত্ব পেয়েছি, তাহলে আরেকটা দূরত্ব কত আছে এখানে দেখো ওয়াই, এই যে এই বরাবর কি আছে, সরণটা কত আছে ওয়াই, তাহলে এই বরাবর আছে এক্স, এই বরাবর হচ্ছে জেড, আর এই বরাবর হচ্ছে ওয়াই। তাহলে আমি এই বস্তুর অবস্থান নির্ধারণ করতে গেলে দেখো এইভাবে, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর আমি যে এইভাবে যখন কাউন্ট করতে গেছি এইভাবে, বা দেখো এইভাবে, এইভাবে অথবা কি এইভাবে, দেখো এটা একটা সমান্তরাল মানে জেড অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ। তাহলে এটা হচ্ছে কি তোমার এই যে জেড, এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে জেড। কার সাথে তুলনা করবা, ওর সাথে, দেখো ওর সাথে ওরটা, আর ওর সাথে কোনটা যাবে, এটা, এটার সাথে যাবে হচ্ছে এটা। তাহলে এটা কত আছে, এক্স, এটার কাছে কত, এক্স আছে। তাহলে এইটা তোমার যদি থাকে এক্স, তাহলে কত আছে দেখো এক্স বিন্দুটা, এটা কি আছে জেড, তাহলে কত আছে জেড, আর এটা কি আছে ওয়াই। তাহলে দেখো, তাহলে একটা বস্তুর অবস্থান নির্ধারণ করতে গেলে যখন তুমি তিনটা অক্ষের সাহায্য নিচ্ছ, তখন ওই অক্ষটা, ওই যে কাঠামোটা আমি আছি, ওই কাঠামোকে বলবো আমরা 3D কাঠামো অথবা ত্রিমাত্রিক কাঠামো। ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, একটু আমরা দেখি এখন 3Dটা বুঝো না, 3Dটা দেখো, এইখানে আমি 3Dটা দেখো কিভাবে এঁকেছি আমি। 3D দেখার জন্য এই যে এটা হচ্ছে কি x, এটা হচ্ছে আমার
এটা হচ্ছে x, এটা হচ্ছে x, আর দেখো এইটা হচ্ছে তোমার y, আর দেখো যে এইটা হচ্ছে কি তোমার z। তার মানে এখানে কয়টা আছে দেখো তো, তুমি ওই বিন্দুটা এখানে কল্পনা করো x y z, এইখান থেকে এটা কত z, মানে z অক্ষের দূরত্ব, z এর দূরত্ব x অক্ষ থেকে z এর দূরত্ব, এটা যে z অক্ষ বরাবর এই বস্তুর দূরত্ব কত আছে, x অক্ষ থেকে z অক্ষ বরাবর দূরত্ব আছে হচ্ছে z, z অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে z। আচ্ছা, আবার z অক্ষ থেকে x অক্ষ বরাবর দূরত্ব কত আছে x, আবার বলছি z অক্ষ থেকে x অক্ষ বরাবর, x মানে কোনটা এদিকে, x হচ্ছে এদিকে, তাহলে z অক্ষ থেকে x অক্ষ বরাবর যে দূরত্বটা আছে সেটা হচ্ছে x। আবার দেখো, আবার তুমি যদি এখন এই দূরত্বটা পরিমাপ করতে চাই, y এর মানটা আমরা বের করতে চাই, তাহলে কি করব দেখো, তাহলে y এর মানটা যদি বের করতে যাই আমরা এই বরাবর, দেখো এইখান থেকে আমি y অক্ষের দূরত্ব বের করতে চাই, বা তুমি যদি x অক্ষ থেকে এই দূরত্বটা বের করতে চাও, x অক্ষ থেকে বস্তু দূরত্ব কত আছে, x অক্ষ থেকে এই বস্তু দূরত্ব হচ্ছে তোমার y, এভাবে তুমি চিন্তা করতে পারো x অক্ষ থেকে বস্তু দূরত্ব কত আছে y, দূরত্ব y থাকে, তার মানে কি আছে y আছে, তোমার কি আছে z আছে, আরেকটা কি আছে x। তাহলে দেখো এই x y z, x y z, x y z, তাহলে তোমার তিনটাই আছে এখানে, বস্তুর অবস্থান নির্ধারণ করার জন্য তোমার তিনটা দরকার হচ্ছে। যেহেতু তিনটা দরকার হচ্ছে তাই এটা হচ্ছে তোমার একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে লিখে ফেলো ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো গেল। তাহলে আমরা এখান থেকে দেখো ফার্স্ট মানে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক করে ফেললাম, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিকটা আমরা করে ফেললাম। এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমার গতিগুলো দেখব। আচ্ছা, তো কাঠামো শেষ, এবার আমরা একটু আসি, এবার তোমরা কাঠামো অনুসারে দেখো, কাঠামো অনুসারে গতি প্রকারভেদ, প্রসঙ্গ কাঠামো অনুসারে প্রসঙ্গ কাঠামো। এবার আরো দুইটা আছে, একটা হচ্ছে তোমার জড়। আবার দেখো যে বস্তুর স্থিতি মানে হচ্ছে দেখা যাচ্ছে নিউটনের সূত্রগুলি মেনে চলবে বা মেনে চলবে না, এই অনুযায়ী কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। গতির সূত্রগুলি, গতির দেখো গতির সূত্রাবলী, গতির সূত্রাবলী বা নিউটনের সূত্রাবলীর উপর ভিত্তি করে আমরা প্রসঙ্গ কাঠামোকে আর দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, যেমন এক হচ্ছে তোমার জড় প্রসঙ্গ কাঠামো, একটা হচ্ছে তোমার জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটা আছে তোমার দ্বিতীয় হচ্ছে তোমার অজড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। তো সহজ কথা যদি আমি বলি, জড় প্রসঙ্গ কাঠামো কি, যে কাঠামোতে তোমার দেখা যাবে কি যে জড় প্রসঙ্গ কাঠামো, যদি আমি সংখ্যাটা দিতে চাই, যে কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলি মেনে চলে, নিউটনের গতিসূত্র অথবা তোমার এখানে গ্যালিলিও সূত্রগুলি আমরা বলতাম, নিউটনের গতিসূত্র বা গ্যালিলিওর সূত্রগুলি মেনে চলে, গ্যালিলিওর সূত্রগুলো মেনে চলে তাকে জড় প্রসঙ্গ কাঠামো, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আচ্ছা, তাহলে দেখো কি বললাম, যে কাঠামোতে নিউটনের গতিসূত্র বা গ্যালিলিওর সূত্রগুলি মেনে চলে, যে কাঠামোতে নিউটনের গতিসূত্র বা গ্যালিলিওর সূত্রগুলো মেনে চলে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে, তাকে বলি আমরা জড় প্রসঙ্গ কাঠামো। যেমন দেখো এখানে জড় প্রসঙ্গ কাঠামোর বৈশিষ্ট্যটাকে দেখবা, এই ক্ষেত্রে মনে রাখবা যে এই কাঠামোতে কি থাকবে, এই কাঠামোতে বেগ সর্বদা ধ্রুব, এই কাঠামোতে বেগ সর্বদা ধ্রুব থাকবে, বেগ সর্বদা কি থাকবে, ধ্রুব থাকবে, ঠিক আছে, যে এই কাঠামোতে বেগ সর্বদা ধ্রুব থাকবে। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এই যে বিষয়টা সেটা হচ্ছে দেখো যে বেগের মানটা ধ্রুব থাকবে, বেগের মান হচ্ছে এখানে কি থাকবে, ধ্রুব থাকবে।
এইটা হচ্ছে নিউটনের মানে জড় প্রসঙ্গ কাঠামো। এক হচ্ছে দুইটা বিষয়, এক হচ্ছে নিউটনের সূত্র মেনে চলবে, দুইটা যদি মনে রাখো যে নিউটনের সূত্রাবলী মেনে চলে, এক মেনে চলে, আর দ্বিতীয় হচ্ছে এই কাঠামোতে বেগ সর্বদা ধ্রুব, বেগ ধ্রুব থাকবে। মনে রাখবে জড় প্রসঙ্গ কাঠামো তো এটা গেল। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামো যদি বলি, অজড় প্রসঙ্গ কাঠামো তার মানে কি? আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে, বলে দিতে পারি, ত্বরণ থাকবে না, ত্বরণ সর্বদাই শূন্য, ত্বরণ সর্বদা কি শূন্য, ত্বরণ সর্বদা শূন্য। তাহলে আমরা জড় প্রসঙ্গ কাঠামোতে কিন্তু এটা পেয়েছি। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা স্ক্রিনশট যে গতি সূত্রাবলী বা নিউটনের সূত্রাবলীর উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে কাঠামোতে নিউটনের গতিসূত্র বা গ্যালিলিওর সূত্রগুলো মেনে চলে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। আর এই কাঠামোর স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে, এক হচ্ছে তোমার নিউটনের সূত্রগুলি মেনে চলবে, নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। আচ্ছা তারপর হচ্ছে তোমার এই কাঠামোতে বেগের মান সর্বদা ধ্রুব থাকবে, আর তৃতীয়ত হচ্ছে ত্বরণ থাকবে না, কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ ত্বরণ থাকবে না মানে হচ্ছে কি ত্বরণ শূন্য হবে। তাহলে এই যে বিষয়গুলো মনে রাখবা। ঠিক আছে, আমরা একটু স্ক্রিনশটটা নিয়ে নেই একটু। আবার এখন দেখো অজড় প্রসঙ্গ কাঠামোতে ঠিক একই সংজ্ঞা আমি এখন ওইভাবে লিখতে পারি। তো একই সংজ্ঞা অনুযায়ী আমি লিখি যদি, যে কাঠামোতে নিউটনের গতিসূত্র মেনে চলে না, জাস্ট চলে না, একটার মধ্যে মেনে চলবে আর একটার মধ্যে মেনে চলবে না, রিভার্স, একদম টোটালি রিভার্স করে দাও, রিভার্স করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু রিভার্স করে দিই, রিভার্স করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। সো রিভার্স করো, তাড়াতাড়ি রিভার্স করে দাও। তাহলে আমরা কি বলবো এখানে, একটার মধ্যে মেনে চলবে আর একটার মধ্যে মেনে চলবে না। তাহলে দেখো এটা গেল জড় প্রসঙ্গ কাঠামো, আমি মুছে দিই তাহলে। ঠিক আছে, আচ্ছা তো দেখো ফার্স্ট অফ অল আমরা অজড় প্রসঙ্গ কাঠামো যদি লিখতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে, এখন এটা মুছে দিচ্ছি আমি, তাহলে দেখো এখন অজড় প্রসঙ্গ কাঠামো মানে কি? যে কাঠামোতে নিউটনের গতিসূত্র বা গ্যালিলিও সূত্র মেনে চলে না, জাস্ট নাটা যুক্ত করে দাও, মেনে চলে না, তাকে কি বলবো আমরা? অজড় প্রসঙ্গ কাঠামো বলে, তাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। এই ক্ষেত্রে বেগ ধ্রুব থাকবে না, বেগ ধ্রুব নয়, এই ক্ষেত্রে কি বেগ ধ্রুব নয়, বেগ কি থাকবে? ধ্রুব নয়। তাহলে আমরা একটু দেখে ফেলি এই কাঠামোর বৈশিষ্ট্য কি কি। তাহলে এই কাঠামোর বৈশিষ্ট্যটা হচ্ছে, এক, নিউটনের সূত্র মেনে চলবে না, নিউটনের গতিসূত্র মেনে চলে না, এক। দ্বিতীয়ত হচ্ছে বেগের মান অসম, বেগের মান কি? অসম, বেগের মান হচ্ছে অসম। আর তৃতীয়ত হচ্ছে প্রশ্ন হচ্ছে কাঠামোর সাপেক্ষে ত্বরণ থাকবে, কাঠামোর সাপেক্ষে কি থাকবে? ত্বরণ থাকবে। তো দেখো বুঝছো কিনা একটু দেখো, সবাই একটু দেখো, বুঝতে পারলে আমাকে একটু জানো, না বুঝলে আমাকে ওইটাও জানো। এখানে ত্বরণ থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি হাঁটছি, একটা বিমান উঠছে, এক্সাম্পল স্বরূপ বলতে পারি এখানে যে উদাহরণ কি আছে, উদাহরণ বস্তু জগতের সবকিছু হচ্ছে এটা। যেমন একটা রকেট যখন উঠে উপর দিকে, রকেটের উড্ডয়ন, তারপর হচ্ছে গাড়ি চলাচল। আচ্ছা গাড়ির যে কাঠামোটা চলে সেটা। তারপর ধরো যে তুমি হাঁটছো, আমাদের যে গতিবিধি, আমরা তো স্থির থাকি না, আমরা তো একই বেগে চলি না, আমাদের যে গতিবিধিগুলো আছে এগুলো অবশ্যই, আমরা যেভাবে হাঁটি, আমরা যেভাবে চলাফেরা করি, এগুলো কিন্তু সমবেগ না। তুমি একটা জায়গায় স্থির আছো, আবার হাঁটছো, তুমি দাঁড়াইছো, গল্প করতেছো, তোমার তো গতিবিধিটা কি হয়েছে? সবসময় ভিন্ন হচ্ছে। শুধু এটা না, তুমি একটা নির্দিষ্ট দিকে একটু বেগে গেলে তো তোমার বেগের মান পরিবর্তন হবে, কারণ বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো তোমার যে বেগের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বেগের মান পরিবর্তন হওয়া মানেই তো অসমবেগ। আর অসমবেগ যেখানে আছে সেইখানেই তোমার অজড় প্রসঙ্গ কাঠামোটা থাকবে। যেখানেই অসমবেগ সেখানে থাকবে অজড় প্রসঙ্গ কাঠামো। আমি আবারও বলছি, যেখানেই অসমবেগ
সেখানে থাকবে অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আর জড় প্রসঙ্গ কাঠামো, তার মানে এখানে দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা অবশ্যই করতে পারছি। তো যদি বুঝতে চাও এরকম দেখো, এই তো ধরো যে এই হচ্ছে অবশ্যই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এখানে হচ্ছে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো আছে দেখো। তাহলে দেখো যে এখানে একটা ধরো যে একটা বস্তু যাচ্ছে, ধরো এখানে এটা হচ্ছে মূল বিন্দু, এরকম একটা বস্তু আছে, এরকম যদি একটা বস্তু থাকে এক্স ওয়াই জেড, তাহলে দেখবে এটা যে বেগ আছে, এটা যে বেগ এই বরাবর হাঁটছে, কিন্তু বেগ ধ্রুব ভি ধ্রুব, কি বলবো এখানে ভি ধ্রুব। যদি ভি ধ্রুব থাকে তাহলে এই প্রসঙ্গ এটা অজড় প্রসঙ্গ কাঠামো, যদি ভি ধ্রুব থাকে তাহলে এটা অজড় প্রসঙ্গ প্রসঙ্গ কি কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। বি এর মান যদি ধ্রুব থাকে তখন আমরা এটাকে বলবো অজড় প্রসঙ্গ কাঠামো, কারণ এইখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না। দেখো বেগ ধ্রুব, বেগ কি ধ্রুব আছে, আর বেগের মান ধ্রুব থাকার অর্থ কি, ভি ধ্রুব থাকার অর্থ হচ্ছে ত্বরণ শূন্য, ত্বরণ কত আছে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার, 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই কাঠামোটাকে বলবো আমরা অজড় প্রসঙ্গ কাঠামো। একটা একটা ইয়া তুলে নাও, একটা স্ক্রিনশট তুলে নাও, তাড়াতাড়ি করো, একটা স্ক্রিনশট তুলে নাও। এরপরে আসি আমরা অজড় প্রসঙ্গ কাঠামোটা দেখো। তো এটা যদি জড় হয় তাহলে এখন অজড়টা কেমন হবে দেখো, অজড়টা যেটা হবে তোমার এ হচ্ছে ও প্রাইম, ধরো এটা ও প্রাইম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এইখানে যেটা থাকবে ভি, এখানেও ভি মুভিং, এখানে ভি মুভিং, কিন্তু কিন্তু বিষয়টা যেটা হচ্ছে বেগ ধ্রুব নয়, বেগ ধ্রুব নয়, বেগ ধ্রুব নয়, অর্থাৎ অর্থাৎ এই কাঠামোতে তোমার অসম বেগ, এটার মধ্যে আছে কি অসম বেগ আছে। অসম বেগ যদি থাকে তার মানে দেখো ত্বরণ, ত্বরণ ইজ নট এত মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো। এই যে কাঠামোটা আছে দেখো, এই কাঠামোতে ধরো যে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা তোমার কি সাধারণত এই বস্তু বেগ ধ্রুব নয়। যদি বেগ ধ্রুব না থাকে, ত্বরণ যদি শূন্য না থাকে, তাহলে এই যে কাঠামোটা আছে এই কাঠামোটাকে বলবো আমরা অজড় প্রসঙ্গ কাঠামো। কি বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। ক্লাস টানা 6 দিন হবে, একদম আগামীকাল রাত 9টায় হবে রেগুলার। আমরা 6 দিনের টার্গেট নিয়েছি, এই 6 দিনের মধ্যে এই চ্যাপ্টার শেষ করব, 6 দিনের টার্গেট নিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। সো ক্লাসে ফাঁকি দিবে, গ্রাফগুলো আবার বুঝেন। আচ্ছা তোমাদের গ্রাফ আবার বুঝাবো একদম গতি, আমি বললাম না তোমাদের এ টু জেড বেসিক ক্লিয়ার করব, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো আমরা কি করতে পারি। সো আমরা কাঠামো তো চলে গেছে, কাঠামোর কাজ শেষ, এখন একটু গতিগুলো দেখি একটু প্রসঙ্গ কাঠামোর উপর। প্রসঙ্গ কাঠামোর উপর দেখো, যে প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে প্রসঙ্গ কাঠামোর উপর, কাঠামোর উপর আচ্ছা উপর ভিত্তি করে গতি 3 প্রকার, গতি গতি 3 প্রকার। আচ্ছা তো গতি 3 প্রকার, এক হচ্ছে তোমার একমাত্রিক গতি, একটাকে বলি আমরা একমাত্রিক গতি, একমাত্রিক গতি বা এটাকে বলি আমরা 1D মোশন, 1D মোশন। আরেকটাকে বলি আমরা দ্বিমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি। আচ্ছা দ্বিমাত্রিক গতি যেটাকে বলি আমরা 2D মোশন, 2D মোশন বলি। আর এটা হচ্ছে তোমার ত্রিমাত্রিক গতি, ত্রিমাত্রিক ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি হচ্ছে তোমার এই, তাহলে ত্রিমাত্রিক গতি হচ্ছে তোমার 3D মোশন, 3D মোশন। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা এই 1D মোশনটা হচ্ছে কি, যে যদি কোনো বস্তু মানে কোনো বস্তু একটি অক্ষ বরাবর গতিশীল থাকে, কোনো বস্তু দেখো কোনো বস্তু মূল প্রসঙ্গ কাঠামো, কোনো বস্তু মূল প্রসঙ্গ কাঠামোর একটা সংখ্যা লিখে দিচ্ছি, বাকিটা নিচে লিখবা। প্রসঙ্গ কাঠামোর, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে সাপেক্ষে একটি অক্ষ বরাবর, একটি অক্ষ বরাবর, একটি অক্ষ বরাবর গতিশীল থাকলে, একটি অক্ষ বরাবর গতিশীল থাকলে, গতিশীল থাকলে তাকে একমাত্রিক গতি বলে। তাকে কি বলি আমরা একমাত্রিক গতি, একমাত্রিক গতি বলে, তাকে একমাত্রিক গতি বলে। যেমন
एग्जाम्पल स्वरूप কি লিখব যেমন 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 সুতার উপর দিয়ে পিঁপড়া হাঁটা সুতার উপর দিয়ে পিঁপড়ার চলন সুতার উপর দিয়ে পিঁপড়ার গতি 2 এক হচ্ছে এটা আর দ্বিতীয়ত আমরা বলতে পারি হচ্ছে যে গ্যালিলিওর উপর থেকে আচ্ছা গ্যালিলিওর সূত্রে পরন্ত বস্তু অথবা কি বলতে পারি পরন্ত বস্তু খাড়াভাবে নিক্ষিপ্ত বা পরন্ত বস্তু পরন্ত বস্তুর গতি কি বললাম আমরা এখানে যে কোনো বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে একটি অক্ষ বরাবর গতিশীল থাকলে একটা অক্ষ বরাবর যদি গতিশীল থাকে তাহলে ওই গতিকে বলবো আমরা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন হতে পারে সুতার উপর দিয়ে পিঁপড়া হাঁটছে, সুতার উপর দিয়ে যদি একটা পিঁপড়া হাঁটে সেটা হলো তোমার একমাত্রিক গতি। অথবা খারাপভাবে যদি একটা বস্তু পড়তে থাকে, একদম আমি কি করলাম এরকম ভাবে ছেড়ে দিয়েছি, এরকম ভাবে ছেড়ে দিই একদম খারাপভাবে পড়ে, দেখো এই ছেড়ে দিলাম একদম খারাপভাবে পড়ছে, যদি খারাপভাবে পড়ে যায় তাহলে এইটা হবে তোমার একমাত্রিক গতি। অথবা আমি কি করলাম এটাকে একদম ওই সোজাসুজি দিলাম, এইভাবে একদম কি সোজাসুজি আমি উপর দিকে তুললাম। আমি যদি সোজাসুজি তুলি একদম সোজা, একদম ডান পাশ বাম পাশ সামনে পেছনে কোনো দিকে নড়তে পারবে না, ডান বাম সামনে পেছনে কোনো দিকে নড়তে পারবে না, শুধুমাত্র কি হয় উপরে উঠবে নয়তো নিচে নামবে। এই ধরনের নিক্ষিপ্ত বস্তু অথবা পরন্ত বস্তুর গতিগুলো হচ্ছে একমাত্রিক গতি। আমি ঠিক সোজাসুজি হেঁটে যাচ্ছি, একদম সোজা আমি হেঁটে যাচ্ছি, আমি যদি একদম সোজা হেঁটে যাই তাহলে আমার এই গতিটা হবে একমাত্রিক গতি। তাহলে কি বলবো এখানে সোজা পথে হাঁটা, সোজা পথে যদি হাঁটো, সোজা পথে হাঁটা, এই সোজা পথে হাঁটা হচ্ছে একমাত্রিক গতির উদাহরণ। আচ্ছা এবারে আমরা আসি, তাহলে একমাত্রিক গতি গেল। যদি একমাত্রিক গতিটা হয়ে থাকে এবার তুমি দ্বিমাত্রিক গতি যে সংজ্ঞা দিতে দাও, কোন বস্তু প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে দুইটি অক্ষ দিয়ে দেখো, দুটি অক্ষ বরাবর কি বলবো আমরা এখানে যে দুটি অক্ষ বরাবর গতিশীল থাকলে তাকে দ্বিমাত্রিক গতি বলে। তাকে কি বলে দ্বিমাত্রিক গতি বলে। জাস্ট দুইটা অক্ষের সাপেক্ষে বলে দ্বিমাত্রিক গতি। যেমন ধরো আমরা এখানে বলতে পারি, একটু চেঞ্জ করে দিচ্ছি, আমি এখানে বলতে পারি কি দেখো এটা যদি আমি এইভাবে বলি, এক ফুটবলের গতি, যেমন ক্রিকেট মাঠে দেখো ক্রিকেট মাঠে বলের গতি। আচ্ছা দ্বিতীয় হচ্ছে ফুটবলের গতি, এগুলো হচ্ছে কি দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক গতি। সমতলের কোনো বস্তু, যেমন তুমি রাস্তায় দিয়ে হাঁটো, তোমার এগুলো দ্বিমাত্রিক গতি। তো সোজা পথে না, শুধু রাস্তা দিয়ে হাঁটা, রাস্তা দিয়ে গাড়ি চালানো, তুমি যখন গাড়ি চালাও, দেখো গাড়ি চালানো, তো তুমি যখন রাস্তা দিয়ে গাড়ি চালাও তুমি কিন্তু সোজা পথে যাও না, একটু বাঁকা যোগ হয়, তাই না? তুমি বেঁকেও যেতে পারো, সোজাও যেতে পারো। তুমি যদি বেঁকে যাও বা তুমি যদি সোজা যাও, তো ধরো সোজা গিয়ে একটু বেঁকে গেছো, তাহলে তুমি তো সোজা পথে যাও নাই, তাহলে তুমি একটা এই বরাবর গেছো তারপর ওই বরাবর গেছে। এখন যদি তোমার অবস্থা নির্ধারণ করতে হয় তাহলে আমাকে দুইটা অক্ষের সাহায্য নিতে হবে। দুইটা অক্ষের সাহায্য নিতে গেলে ওই ধরনের গতিকে বলি আমরা দ্বিমাত্রিক গতি। তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আরো অনেক এক্সাম্পল আছে। তোমরা যেটা করবা, তোমাদের SW যেটা থাকবে সেটা হচ্ছে বই থেকে তোমরা বিভিন্ন তথ্য কালেক্ট করে এগুলো পূরণ করবা, আরো কিছু এক্সাম্পল তোমরা লিখবা নিজের মতো করে। ঠিক আছে, আমি যা দিচ্ছি তো দিচ্ছি, আরো কিছু ইনক্লুড করবা এখানে। এবার আছে ত্রিমাত্রিক গতি। আচ্ছা আমি পরে এগুলো দেখাই দিব, দ্বিমাত্রিক গতি একমাত্রিক গতি কোনটা সেটা অবশ্যই গ্রাফিক্যালি আমি দেখাই দেব। তো ত্রিমাত্রিক গতি যদি বলতে চাই, কোন বস্তু প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে দেখো তিনটি অক্ষের সাহায্যে বর্ণনা করলে, তিনটি কি বলবো এখানে যে তিনটি অক্ষ বরাবর গতিশীল থাকলে, তিনটা অক্ষের মধ্যে গতিশীল আছে, তো তিনটা অক্ষ বরাবর যদি গতিশীল থাকে তাহলে তাকে বলি আমরা ত্রিমাত্রিক গতি। কি বলবো আমরা তাকে? আমরা ত্রিমাত্রিক গতি বলবো। আচ্ছা যেমন ধরো ত্রিমাত্রিক গতির উদাহরণটা যদি বলি আমি কি কি বলতে পারি একটু দেখো। তো ত্রিমাত্রিক গতির উদাহরণ হিসেবে বলতে পারি যে একটা মৌমাছি উঠছে, দেখো যে তোমার রুমে যদি এরকম হয়, তোমার রুমে আচ্ছা
আহা, তোমার রুমে দেখো মৌমাছি উঠছে, মৌমাছি উঠছে, বা মৌমাছি অথবা তোমার অন্য কিছু হইতে পারে, মৌমাছি বা মশা উঠছে, মৌমাছি বা মশা। এই যে মৌমাছি বা মশা, সব এই দুইটাই হচ্ছে তোমার ত্রিমাত্রিক গতির উদাহরণ। এবার আমি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতিগুলি কেমন হতে পারে। আচ্ছা, সো দেখো একমাত্রিক গতি যদি আমি বলি, তাহলে দেখো এই বরাবর একটা পিঁপড়া যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই বরাবর একটা মানুষ হেঁটে যাচ্ছে, এটা কি x অক্ষ বরাবর যাচ্ছে। অথবা ধরো এই বরাবর একটা তুমি কি করতেছো, একটা একটা বলকে উপর দিকে তুলছো, এই বরাবর একদম সোজা খাড়া উপরের দিকে, একটা খাড়া উপর দিকে একটা বল তুলছো। অথবা দেখো এই বরাবর ঠিক একটা বল তুমি ছেড়ে দিয়েছো, একটা বল তুমি ছেড়ে দিয়েছো, এই বরাবর পড়তেছে, এটা কি y অক্ষ, এটা y অক্ষ। আবার দেখো এই বরাবর যদি হয়, এইখান থেকে একটা বস্তু কি করতেছে, গড়িয়ে, এইখান থেকে একটা বস্তু গড়িয়ে পড়তেছে, ঠিক এই বরাবর গড়িয়ে পড়তেছে বা এই বরাবর, ঠিক আছে, এটা কি z অক্ষ। তাহলে এই ধরনের গতিকে এটাকে বলি আমরা একমাত্রিক গতি। দেখো তাহলে এই বলের গতিটা, এটার গতি, এটার গতি, প্রত্যেকটার এখানে দেখো এটা z অক্ষ আছে, শুধুমাত্র এটা z অক্ষ বরাবর সরণ করছে, এটা শুধু y অক্ষ বরাবর সরণ করছে, গতিশীল আছে, এটা শুধু x অক্ষ বরাবরই গতিশীল আছে। তাহলে এইটা একমাত্রিক গতি, এইটাও একমাত্রিক গতি, এইটাও একমাত্রিক গতি, এটা হচ্ছে একটা একমাত্রিক গতি। এইটাই বলছিলাম পিঁপড়ের হাঁটা। এবার আসি দ্বিমাত্রিক গতি। আচ্ছা, দ্বিমাত্রিক গতি বলতে এই হচ্ছে একটা বল, এটা হচ্ছে দেখো এই যে এখানে বলটা এখানে আসছে, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। এইখানে থাকবে হচ্ছে তোমার, এটা কি দ্বিমাত্রিক, এখানে হচ্ছে দ্বিমাত্রিক গতি। আচ্ছা, তো দ্বিমাত্রিক গতি এটা হচ্ছে কি একমাত্রিক, এটা হচ্ছে একমাত্রিক গতি। সবগুলো এখানে সবগুলো হচ্ছে একমাত্রিক গতি, এই যে দেখতে পাচ্ছ এই সবগুলো হচ্ছে একমাত্রিক গতি সবগুলো। আর এটা হচ্ছে দ্বিমাত্রিক। দেখো এইটা কেন দ্বিমাত্রিক, কারণ তুমি এইটা দেখো দুইটা অক্ষ বরাবর আছে, একটা অক্ষ হচ্ছে x অক্ষ বরাবর একটা সরণ করছে, আর একটা দেখো y অক্ষ বরাবর একটা সরণ করছে। কারণ দেখো এখানে ছিল, মূল বিন্দুতে ছিল, যখন এখানে মূল বিন্দুতে ছিল সে কি করছে দেখো এইদিকেও যাচ্ছে, একই সাথে দেখো একই সাথে সে, তুমি একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো সে এইখান থেকে এই দেখানো যাচ্ছে না, দেখো এই দিক বরাবর যাচ্ছে একটা, এই দেখো একটু ভালো করে দেখো, এই মানে আমি একই সাথে দেখো এইখানে যদি চিন্তা করো, এই যে এখানে যখন এইখানে আছে, দেখো এইখানে আছে মানে কি, একটা হচ্ছে এই বরাবর, একটা হচ্ছে উপরের দিকে, উপর দিকে, উপর দিকে কতটুকু বুঝবা, যেমন ধরো এইখানে ছিল, এইখান থেকে দেখো এইখানে গেছো তুমি, এইখানে যখন গেছো দেখো এইখানেও কিন্তু উঠে গেছো, তাহলে তুমি কি এই দেখো এইভাবে গেছো না, এই আবার দেখাচ্ছে দেখো এই একসাথে, দেখো এই একসাথে, এইখানে আসা মানে কি এই যে এইটুকু, এখানে আসা মানে কি এই যে এইখানে আসা মানে এইখানে আসা, এইখানে আসা মানে দেখো এই, আবার এই যে এখান থেকে এই, তাহলে একই সাথে তুমি দুই দিকে যেতে পারছো, তুমি x অক্ষেও যাচ্ছ, তুমি y অক্ষেও যেতে পারছো। তাহলে একই সাথে যদি দুইটা অক্ষ বরাবর গতি থাকে, তাহলে এই গতিকে বলি আমরা দ্বিমাত্রিক গতি। যেমন ফুটবলের গতি, ক্রিকেটের, এটা ক্রিকেট বলের গতি হতে পারে, ফুটবলের গতি হতে পারে, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে দ্বিমাত্রিক গতি। এবার আসি আরেকটা বাস্তব উদাহরণের মধ্যে, ত্রিমাত্রিক গতিটা আমরা। তো ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, তাহলে লক্ষ্য করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এটা আছে, তুমি তোমার রুমের, তুমি যদি রুমের পাশে দাঁড়িয়ে থাকো, তোমার মোবাইলটা নিয়ে একটু রুমের পাশে দাঁড়াও, তোমার মোবাইলটাকে ধরো এরকম ভাবে, ঠিক আমি যেভাবে মার্কারটাকে ধরেছি তুমি এইভাবে ধরো। আচ্ছা, একটু ভালো করে একটা তোমার রুমের একটু কর্ণটা দেখো, তোমার রুমের একটা কর্ণ মানে একটা কোণা দেখো, ওই কোণার তুমি একটু ভালো করে দেখবা যে ওই কোণার তিনটা অংশ থাকে, কেমন থাকে, অ্যাজ লাইক দ্যাট। দেখো এইটা দেখো, একটু চিন্তা করো, এই হচ্ছে একটা, এই একটা অক্ষ, এই হচ্ছে আরেকটা অক্ষ, এই বরাবর একটা অক্ষ আছে। তাহলে আমি যদি চিন্তা করি যে এই বরাবর একটা আছে অক্ষ, এই দিকে একটা অক্ষ আছে, এই যে এইটুকু অংশ আছে একটা, দেখো এই যে উচ্চতা আছে বইটার একটা, এই বরাবর, তাহলে এই যে যেটা আছে এটা হচ্ছে একটা অক্ষ, আবার এই বরাবর একটা অক্ষ আছে, দেখছো কি এই আমার দিক বরাবর দেখো, তো আমার এই বরাবর একটা অক্ষ আছে, এই দেখো এইভাবে, আরেকটা কি আছে এইভাবে একটা অক্ষ আছে, আরেকটা কিভাবে আছে এই বরাবর। তার মানে এই বইটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু। আচ্ছা, তোমাদের একটা বই দেখাই, আমার খুব ফেভারিট একটা বই, খুব ভালো একটা বই। আচ্ছা দেখো, এটা কিন্তু তোমরা চাইলে যারা অবশ্যই একটু পড়তে, এটা যদি পড়ো তাহলে অনেক কিছু শিখতে পারবা, যারা শিখতে চাও তাদেরকে বলবো এই ধরনের বই কিনতে পারো। এটা দেশি রাইটার না, ভারতীয় রাইটার। সো ভারতীয় রাইটার বই কিনতে গেলে আমাদের বই থেকে ওদের বইয়ের তত্ত্ব, গাণিতিক সমস্যা বেশি থাকে, এবং ওইগুলো দেখা যায় কি একটু মানে বুঝোই তো, দেশি রাইটারের বই চেয়ে বিদেশি রাইটারের বই পড়লে আলাদা একটা আমেজ কাজ করে, বুঝতে পারছো। এই জন্য বলছি যদি কারো ভালো লাগে তোমরা কিনতে পারো, কিনে প্র্যাকটিস করতে পারো, এবং এইখানে তোমার অনেক প্রশ্ন থাকে, শুধু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস পাবে বেশি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন এইটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটা তোমাদের লেভেলের বই, ইন্টার বই, ফার্স্ট পেপার এটা। দেখো তাহলে এই যে বইটা আছে তোমার, এটা কি, এটা হচ্ছে এটা একটা অক্ষ, এইটা একটা অক্ষ, আর কি আছে এটা একটা, তাহলে এই বরাবর একটা অক্ষ আছে,
আর এই বরাবর একটা অক্ষ আছে আর একটা এই বরাবর অক্ষ আছে, ত্রিমাত্রিক। এবার তুমি চিন্তা করে দেখো, একটা বস্তুকে যদি আমি এইখানে রাখি, এখানে একটা বস্তু রাখা আছে, যদি এখানে একটা বস্তু রাখা থাকে তাহলে আমি কি করব? এরকম ভাবে তুমি চিন্তা করলে যে আমার পেছন থেকে এইখান থেকে এটা কত দূরে আছে, এই মার্কারটা বা একটা মৌমাছি এখানে আছে, এই বোর্ড থেকে কত দূরে আছে এক, তোমার এটা তো একটা ওয়াল, তোমার তোমার সামনে কিন্তু একটা ওয়াল আছে, তোমার বাম পাশে একটা ওয়াল আছে, তোমার রুমের মধ্যে চিন্তা করে দেখো এই পাশে এবং ওই পাশে ওয়াল আছে প্যারালাল, দুইটা ওয়াল হচ্ছে প্যারালাল, ফ্রন্ট এন্ড ব্যাক এই দুটোই আছে, এই দিকে ফ্রন্ট এবং ব্যাক এই দুই পাশে দুইটা ওয়াল আছে, এই দুইটা কিন্তু একটা অক্ষ, ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ, আমার এটা হচ্ছে কি বোর্ড হচ্ছে এক্স অক্ষ, বোর্ড এক্স অক্ষ, ঠিক আছে, বোর্ড আমার এক্স অক্ষ, তার ওইটা যেটা আছে এটা হচ্ছে ওয়াই অক্ষ, কোনটা আমার এই বোর্ড, আর মানে কি এই বোর্ড কিন্তু ওই ওয়ালের সাপেক্ষে সমান্তরালে আছে, এই ওয়াল আমার সামনে যে ওয়ালটা আছে তার সাপেক্ষে সমান্তরালে, আর আমার বাম পাশে ডান পাশে এবং বাম পাশে আরো দুইটা ওয়াল আছে, এটা ধরে নিচ্ছি ওয়াই অক্ষ, এটা যদি এক্স অক্ষ হয় তাহলে আবার ওই পাশে যে ওয়ালটা আছে মানে এই বরাবর যে ওয়াল আছে সেটা ধরে নাও ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার তুমি চিন্তা করো ভূমিতে আমি কোথায় আছি, ভূমিতে আছি, তাহলে আমি ভূমি যেটা আছে সেটা তুমি ধরো জেড অক্ষ, তুমি যদি ভূমিটাকে জেড অক্ষ ধরো, অথবা তুমি ধরতে পারো এইটা ভূমি হচ্ছে এক্স অক্ষ, তাহলে আমি ধরে নিচ্ছি দেখো ভূমি, ভূমি হচ্ছে এক্স অক্ষ, তোমার ভূমি তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে ভূমি। আচ্ছা তোমার সামনে, তোমার সামনের ওয়াল, তোমার সামনের ওয়াল, সামনের যে ওয়াল আছে দেয়ালটা আছে, দেয়াল হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, সামনে পেছনে, তোমার ডানে বা বামে, তোমার ডানে, তোমার ডানে, ডান অথবা বামে, ডান অথবা বামে, তোমার সামনে এটা হচ্ছে তোমার সামনের বা পেছনের, সামনের বা পেছনের একই দিকে, পেছনের ওয়াল বা দেয়াল, পেছনের দেয়াল, আমি দেয়ালে লিখলাম, দেয়াল হচ্ছে কি ধরলাম ওয়াই অক্ষ, আর তোমার ডানে বা বামে এটা ধরলাম আমি জেড অক্ষ, জেড অক্ষ। এবার আসি এখন প্রশ্নের উত্তর দিই, এখন কিভাবে এটা ত্রিমাত্রিক হয়, এইটা এখানে আছে, তো ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতা আছে, ধরে নাও ভূমি থেকে এই উচ্চতায় আছে, বাস। এবার তুমি চিন্তা করো এই কলমটা আমার তোমার সামনের বা পেছনের দেয়াল থেকে কত দূরে আছে, তোমার সামনের বা পেছনের দেয়াল, তাহলে আমি এটা যদি, এটা কিন্তু আমি এরকম ভাবে না ধরে আমি এটা ধরতে পারি যত উচ্চতা আছে সেটা এক্স, যে ভূমি থেকে কত উচ্চতায় আছে এক্স উচ্চতায় আছে, তোমার সামনের বা পেছনের ওয়াল থেকে, তোমার সামনের বা পেছনের ওয়াল থেকে কত দূরত্বে আছে ওয়াই, সামনের বা পেছনের ওয়াল থেকে এই মার্কারটা আছে ওয়াই দূরত্বে। এবার তুমি চিন্তা করো তোমার ডানে বা বামে, তোমার ডানে বা বামের ওয়াল আছে না, এটা কিন্তু ওয়াল দেয়াল বলতেছি আমি, এটা কি বলছি বামের দেয়াল, এটা হচ্ছে তোমার বামের দেয়াল, সেটা হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে কি জেড অক্ষ, বড় হাতের অক্ষগুলি সাধারণত বড় হাতের দেয়, তাহলে তোমার তোমার এই যে তোমার ডান বা বামের যে দেয়ালটা আছে সেইখান থেকে এই মার্কারটা কত দূরে আছে, যত দূরে আছে সেটা ধর হচ্ছে জেড, তাহলে কয়টা অক্ষ পাচ্ছ তুমি, তিনটা অক্ষ পাচ্ছ না, তিনটা অক্ষের সাপেক্ষে তুমি তিনটা দূরত্ব পাচ্ছ, তার মানে আমি এই বস্তু যে গতিশীল থাকে, এখন যদি আমি মৌমাছি তো এখানে স্থির না, মৌমাছি এখানে উঠতেছে, এই মার্কারটা এখানে নড়াচড়া করতে, দেখো এই মার্কারটা এভাবে আমি নড়াচ্ছি, যদি নড়াই তাহলে যদি নড়াতে থাকে তাহলে কিন্তু এটা তিনটা অক্ষের সাপেক্ষে এটা গতিশীল থাকবে, এক্স অক্ষের সাপেক্ষে একটা মানের পরিবর্তন হবে, দেখো এই যে এইভাবে নিচ্ছি, এই যে এইভাবে নিচ্ছে মানে কি আরো উপরে উঠছে, আরো উপরে উঠছে মানে কি এক্স অক্ষের মানে এক্স এর মানটা আরো বর্ধিত হচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে নিয়ে যাই তাহলে একটা ওয়ালের দূরত্ব কমে যাবে, আবার এই দিক থেকে মনে হবে বেড়ে যাবে, তার মানে এখানে পরিবর্তন ঘটছে, আবার আমি যদি এইভাবে নিয়ে যাই তাহলে এইখান থেকে একদিকে কমবে আর একদিকে মনে হবে বাড়বে, তাহলে দেখা যাচ্ছে একটা এই মার্কারটা এই নড়াচড়া করছে মানে তিনটা অক্ষের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, বা তিনটা অবস্থানের সাপেক্ষে, তিনটা অক্ষের সাপেক্ষে এটা গতিশীল আছে, যদি গতিশীল থাকে তাহলে এই মার্কারটাকে বলবো আমরা ত্রিমাত্রিক গতি, মার্কারের গতিটা হবে ত্রিমাত্রিক গতি, আর কাঠামোটা হবে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, তা আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কিত শেষ করলাম, এবার আসি আমরা পরম গতি কি, পরম স্থিতি কি, তোমরা কি সবাই বুঝছো? এখন একটু ব্রেক, 5 মিনিট ব্রেক, 5 মিনিট ব্রেক হবে এখন, এখন আমি একটু 5 মিনিট ব্রেক নেবো, দেখি তোমরা কি কি আসো। সো 5 মিনিট ব্রেক, সবাই একটু দেখি কে কে আসো, একটু কমেন্টে জানাও তো দেখি, এখন কমেন্ট পড়বো 5 মিনিট, কারণ আমাদের অনেক টপিকস বাকি, আগেই বলেছি 6 দিনে শেষ করবা, 6 দিনে শেষ করা মানে বুঝতেই পারছো একটা বড় চ্যালেঞ্জ, একটা চ্যাপ্টার 6 দিনে শেষ করা খুবই কঠিন একটা, এই চ্যাপ্টার তুমি 1 মাসে শেষ করবা, 1 মাসে তুমি শেষ করতে পারবে না, তুমি দেখো 1 মাস লাগবে শেষ করতে। তো এই জন্য বলছি আজকে তো বেসিক পড়াচ্ছি, বেসিক ক্লাসে শেষ করবো যে না পরের ক্লাসে আমি সব নতুন কিছুতে যেতে পারি।
আচ্ছা দেখতে পাচ্ছি হচ্ছে তোমরা যারা যারা তামিম রহমান আছো, শেখ ফরজ আছে ভাইয়া, ওলে জায়গাটা একটু একবার আচ্ছা আচ্ছা একটু বুঝতে পারিনি। অথবা আচ্ছা মারিয়াম আছো, মনীষা আছো, নুসরাত জান্নাত আছো, তারপর দেখতে পাচ্ছি মাহাদিন ইসলাম রাহিম আছো, তারপর আবিদ হাসান আছো, শেখ উম্মে কুলসুম আছো, শেখ ফ্লোরা আছে, ফ্লোরা আছো, শেখ ফ্লোরা ভাইয়া। ওয়ালের জায়গাটা একটু আবার আচ্ছা ওয়ালের জায়গাটা আসলে ভাই একটু বুঝে নাই, আবার একটু রিমেন্ড করবো, হ্যাঁ আর একটু জুম করে আমি কিছুক্ষণ রাখবো ভিডিওটা। আমি তোমাদের 4 ঘন্টা রাখবো ভিডিও, 4 ঘন্টা রেখে তারপর ডিলিট করবো। স্বর্ণা দাস শ্রাবণী আছো ভাইয়া, আমি আছি ধন্যবাদ। তারপর রাবিতা স্যার রেকর্ড লাগবে কজ অনেক নেট প্রবলেম, 4 ঘন্টা থাকবে ভিডিওটা তার জন্য। নিশাত তাসিম এসে আছে ভাই, আমি আছি ধন্যবাদ। রুনা আক্তার আছো, তাব্বির রহমান আছো ভাই, ক্লাস হয়েছে ভাইয়া ভালো ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছ হচ্ছে নির্ণয় রয়ে আছো, ফারজানা চৌধুরী পপি আছো, কে আছে আমার দেখেন না, ইসরাফ দীপি আছো। তার সবার নাম পড়তে পারবো না, আমি আবারও বলছি সবার নাম পড়া সম্ভব না। তারপরে তোমাদের মন খারাপ করে কিছু নাই, তোমরা শিখতে আসো, এটা মাথায় রাখবো। অর্পিতা আছো, তানহা তানিম আছো ভাই, আমার নামটা একটু বলেন। কেউ নাম নিয়ে কখনো কষ্ট পাবে না, কারণ তুমি শিখতে আসো, তোমার নামটা এখন কিছু যায় আসে না। যার নামটা আছে শুক্রিয়া থাকো, যে যারটা পড়তে পারি, যারটা আগে আসবে চারটাই পড়বো, সবার নাম যদি পড়ি তাহলে টাইম শেষ। আচ্ছা নাইমা নাইমা খন্দকার, ক্লাসটা খুবই ভালো লাগছে। তারপর দেখতে পাচ্ছি আরনিন আফরিন আছো, নাইম খান আছো, তারপর হচ্ছে মাহাদি হাসান আছো, আরিফুল ইসলাম আছো, তারপর দেখতে পাচ্ছি শশী আছো, আচ্ছা শশী, তারপর দেখতে পাচ্ছি নাইম খান আছো, শেখ ফ্লোরা আছো, ফ্লোরা বোর্ড, তারপর দেখতে পাচ্ছি সিফাত আহমেদ আছো, তারপর আবিদ আছো, যারা যারা আছো ধন্যবাদ সবাইকে। আয়েশা জান্নাত আছো, ফারজানা চৌধুরী পপি আছো, সিক্রেট ফ্রাইড আছো। আমার কথা হচ্ছে দেখো যে আজকের যে ক্লাসটা পড়াচ্ছি, আজকে যদি আমরা 9-10 বেসিকটা শেষ করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ইন্টার লেভেলে ঢুকতে পারবো। এই বেসিকটা ক্লিয়ার না করে আমরা সামনে যদি যাই তাহলে ভালো বুঝবো না। অনেকেই বলছিল নিউটনিয়ান বলবিদ্যা শুরু করার জন্য 2022 বেসের জন্য, কিন্তু আমি মনে করি যারা গতিবিদ্যায় দুর্বল তারা নিউটনিয়ান বলবিদ্যায় ভালো করতে পারবে না। গতিবিদ্যার বেসিকটা তোমার নিউটনিয়ান বলবিদ্যায় কাজে লাগাতে হবে। সো আমরা আগে এটা শেষ করবো, তারপর এটা যাব। আচ্ছা তারপর দেখো এবার আমরা যাব হচ্ছে পরম গতি। দেখো এবার আমরা একটু গতির মধ্যে চাই, গতি কাকে বলে? এতক্ষণ পর্যন্ত আমরা গতিবিদ্যা পড়ছি অথবা গতির মধ্যে এখনো ঢুকতে পারি নাই, তাই না? এবার আসি গতি, গতি বা স্থিতি, গতি ও স্থিতি নিয়ে আলোচনা করি আমরা। তো গতি যদি বলি, দেখো গতি সংজ্ঞাটা কি আসে, যে প্রসঙ্গ কাঠামোর, দেখো প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কি বলবো আমরা? আচ্ছা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে? গতি বলে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমি যদি এরকম ভাবে চিন্তা করি, এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে একটা এই আছে, এটা হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার চিন্তা করো তুমি এখানে দাঁড়িয়েছিলা, যখন টি এর মান শূন্য, যখন শূন্য, যখন এইখানে তুমি একটা সময় পর তুমি এখানে চলে গেছো, যখন টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। তার মানে তুমি একটু লক্ষ্য করে দেখো, তুমি যখন সময় শূন্য ছিল তখন তুমি এখানে দাঁড়িয়েছিলা, তুমি 1 সেকেন্ড পরে তুমি এখানে চলে আসছো। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে। ছিল ও বিন্দুতে চলে গেছে কোথায়? এখানে চলে আসছে। তুমি এখানে দাঁড়িয়েছিলা, এখানে চলে গেছে। এটা কে বলো তো? এটাকে চেনো? এটা হচ্ছে নাট, বুঝছো? নাট বল্টু। তারপর এখন নাট বল্টুকে নাটকে দেখতে পাচ্ছি সে গুটি গুটি পায়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো এইখান থেকে সে যদি এইখানে চলে আসে, তার মানে কি বলতে পারি? প্রসঙ্গ কাঠামোর, কেন প্রসঙ্গ কাঠামো বলছি? কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে, আর আমরা জানি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ ইত্যাদি দিয়েই গঠিত একটা কাঠামো হচ্ছে প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা বস্তুর অবস্থান, গতি, স্থিতি, বেগ, ত্বরণ, সরণ, বেগ ইত্যাদি বর্ণনা করি। সবকিছুই করা হয় এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। আচ্ছা ভাইয়া, যারটা সামনে দেখে তারটা পড়ে, এখনো পড়লে নেক্সট টাইম পড়বে। হ্যাঁ অবশ্যই আমি পরে পড়বো, মন খারাপ করার কিছু নাই, যারটা সামনে পড়ে অবশ্যই তারটা। তোমরা 250 জনের নাম যদি আমি বলি তাহলে সম্ভব? বলো সম্ভব এটা? আচ্ছা তাহলে এটা হচ্ছে একটা, এটা কি এখানে গতি আছে, এখানে একটা গতি, দেখো এখানে গতি আছে। আচ্ছা এবার স্থিতিটা একটু বলি। তো স্থিতিটা কি বলতো? নিজেরা করো। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে মূলবিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। দেখো এই যে পরিবর্তন, যদি এখানে কথাটা আছে, যদি পরিবর্তন না হয় পরিবর্তনকে বলি। আর পরিবর্তন না হলে জাস্ট এখানে লাগাই দেবা, না হলে তাকে স্থিতি বলি। কি বলি আমরা? তাকে স্থিতি বলি বা স্থিতি বলে। ঠিক আছে, তাহলে স্থিতিটা কি? তো স্থিতিটা হচ্ছে তোমার
প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে স্থিতি বলে। যেমন ধরো এখানে এইটা ধরো, তো তুমি এইখানে ছিলা, এইখানে তুমি ছিলা, দেখো এইখানে ছিলা কত সময়, তুমি এইখানে তুমি টি সমান 10 সেকেন্ড 2 সেকেন্ড পর্যন্ত দাঁড়ায় আছো। তুমি এইখানে দেখো, তুমি দেখছো এখন দাঁড়িয়ে আছো, 1 ঘন্টা পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো, 2 ঘন্টা পরে এখানে দাঁড়িয়ে আছো, তার মানে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার কোনো অবস্থানের পরিবর্তন হয়নি। যেহেতু হয়নি তাই এটা হচ্ছে স্থিতি। আমার ক্ষেত্রে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, বোর্ড হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এই বোর্ডের সাপেক্ষে আমার সময় যাচ্ছে ঠিকই, কিন্তু আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু এই বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই আমি বলবো আমি কোথায় আছি, স্থিতিতে আছি। আমি স্থিতিতে আছি। কেন বলবো? কারণ হচ্ছে এই বোর্ডের সাপেক্ষে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। একটা এক্সাম্পল দিই, তোমার হাতে মোবাইল আছে, তোমার সাপেক্ষে তোমার মোবাইলের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্থিতি। তোমার সাপেক্ষে তোমার মোবাইলের পরিবর্তন হচ্ছে না, স্থিতি। তোমার মোবাইলের সাপেক্ষে তোমার পরিবর্তন হচ্ছে না, এটাও স্থিতি। তুমি কোথায় আসো? বিছানার মধ্যে আসো, হয়তো তুমি বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করছো, অথবা তুমি টেবিলে বসে ক্লাস করছো। তুমি যদি টেবিলে বসে ক্লাস করো তাহলে টেবিলের সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই তুমি স্থিতিতে আসো। তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারের সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি এখানেও স্থিতিতে আসো। তোমার চেয়ারের সাপেক্ষে, তার চেয়ার হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো, টেবিল হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তুমি যদি বিছানায় শুয়ে থাকো তাহলে বিছানা হচ্ছে এখানে একটা প্রসঙ্গ কাঠামো, তাহলে বিছানার সাপেক্ষে তোমার অবস্থানের পরিবর্তন হয়নি, এর মানে তুমি স্থিতিতে আসো। তাহলে অনেকগুলো এক্সাম্পল আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কোথায় কোথায় প্রসঙ্গ এখানে হচ্ছে না। শোনো, আমরা সবার নামটা নেব। আজকে যারা যারা ক্লাস করছো তারা অবশ্যই আমাদের পোলে ভোট দিবে, আমি সেখান থেকে নাম উচ্চারণ সবার নামটা আমরা লিস্ট করব। 1 মিনিট কথা বলছি আমি তোমাদের, যে আজকে যারা যারা ক্লাস করছো আমাদের গতিবিদ্যা, তোমরা যারা নতুন, যারা লাইভে আছো, আমাদের গ্রুপে জয়েন করো নাই, প্রাইভেট গ্রুপে, তাদের আমি বলবো আমাদের প্রাইভেট গ্রুপের নাম হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা লিখে সার্চ দিলেই তুমি প্রাইভেট গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবা। প্রাইভেট গ্রুপে জয়েন করবা এবং আমি ক্লাস শেষে এখানে একটা পোস্ট করব, একটা পোল দেব, সেই পোলে সবাই ভোট দিবা। যারা যারা ক্লাস করছো ফুল ক্লাস তারা ভোট দিবা, তাদের নামটা আমরা লিস্ট করে ফেলবো, নামটা লিস্ট করে এবং কম্পিউটার টাইপিং করে একদম পোস্ট করে দেবো। বুঝতে পেরেছো? তাদের এবং এরা নিয়মিত ক্লাস করবে। আমাদের চ্যালেঞ্জটা কতজনে অ্যাকসেপ্ট করতে পারছো তাদেরকে আমরা একদম নিয়ে আলাদা কাজ করব এবং তাদেরকে আমরা লাইভের মাধ্যমে প্রত্যেককে প্রশ্ন করবো, কার কি সমস্যা আছে আমি সবাইকে প্রশ্ন করার সুযোগ দেবো। একদম সরাসরি আমাকে প্রশ্ন করবা লাইভে, সেটা আমরা জুম অথবা জুম মিটিং করব অথবা লাইভে সরাসরি স্ট্রিমিং করব, স্ট্রিমিং এর মাধ্যমে আমরা আসতে পারবো। একটা ওয়াই আছে, যে কোনো একটা ওয়াইতে আমরা আসবো, এসে আমরা তোমাদের প্রশ্নগুলো আমি নেব এবং সবার প্রশ্নগুলো নিয়ে আমি সবার উত্তর ইনশাআল্লাহ সমাধান দেবো। সবার উত্তর, আমি কারো সমস্যা রাখবো না ইনশাআল্লাহ। এই অধ্যায়ে যত সমস্যা আছে তোমাদের একদম বললাম না, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, A to Z আমি কমপ্লিট করাবো। আচ্ছা, তো দেখো স্থিতি গেল, আমরা এখানে পেয়ে গেলাম গতি এবং স্থিতি দুইটাই ধারণা পেয়ে গেলাম। এবার একটু আসি পরম গতি কি, পরম স্থিতি কি। দেখো একটা হচ্ছে তোমার পরম গতি, পরম গতি, আর একটা তোমার পরম স্থিতি। একটা হচ্ছে পরম গতি, দেখো পরম গতি, আর একটা হচ্ছে পরম স্থিতি। পরম গতি কি আর পরম স্থিতি কি একটু দেখি আমরা। পরম স্থিতি মনে রাখবা, পরম গতি হচ্ছে স্থির বস্তু। দেখো যে প্রসঙ্গ কাঠামো, এখানে দেখো একটা প্রসঙ্গ কাঠামো, আচ্ছা স্থির প্রসঙ্গ কাঠামো, স্থির প্রসঙ্গ কাঠামো, স্থির প্রসঙ্গ কাঠামো, আমি গাণিতিকভাবে লিখে দিচ্ছি স্থির প্রসঙ্গ কাঠামো প্লাস হচ্ছে গতিশীল বস্তু, একটা গতিশীল বস্তু, এই দুটো মিলে হবে তোমার একটা পরম গতি। আর দেখো স্থির প্রসঙ্গ কাঠামো, স্থির প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো প্লাস হচ্ছে স্থির বস্তু, স্থির বস্তু। ঠিক আছে, এই যে গঠনটা দেখো, এর মানে আমি যদি এখন সংখ্যাটা এরকম ভাবে দেই, ধরো যে এইখানে ধরো কে আছে, কেউ একজন আছে, এখানে একজন কেউ একজন আছে। কারণ ও কোথায় আছে দেখো, ও যে প্রসঙ্গটা মূল বিন্দুতে আছে, কোথায় আছে দেখো মূল বিন্দুতে। এখন চিন্তা করে দেখো, সে প্রসঙ্গ কাঠামো এখানে স্থির, প্রসঙ্গ কাঠামো স্থির। আচ্ছা স্থির প্রসঙ্গ কাঠামো কি বললাম এখানে, স্থির প্রসঙ্গ। আচ্ছা এটাই ধরো, এটা কি একটা ওয়াল, এটা কি একটা দেয়াল, এটা কি একটা তোমার রুমের দেয়ালটা এটা। এখন তুমি চিন্তা করে দেখো, তোমার রুমের দেয়াল কি নড়াচড়া করতেছে, দৌড়াচ্ছে তোমার পেছনে পেছনে? অবশ্যই তোমার পেছনে দৌড়াচ্ছে না। আচ্ছা যদি তোমার পেছনে দেয়ালটা না দৌড়ায়, তুমি ধরো আমি এখানে বোর্ড আছে, তার বোর্ড, এটা হচ্ছে কি একটা বোর্ড, এই যে রেখাটা দেখতে পাচ্ছি বোর্ড। আমি যদি এইখান থেকে হেঁটে হেঁটে এখানে চলে আসি, লক্ষ্য করে দেখো আমি কোথায় চলে আসলাম, এইখান থেকে হেঁটে হেঁটে আমি এখানে চলে আসলাম।
তো আমি এইখান থেকে যদি আমি এইখানে চলে আসি, তাহলে দেখো আমি দেয়ালটা কিন্তু স্থির। তো দেয়াল স্থির, কিন্তু যেমন এখানে দেখো যে তোমার দেয়াল, তোমার তোমার রুমের দেয়াল, তোমার রুমের দেয়াল, দেয়াল তো স্থির, প্লাস তুমি তুমি দৌড়াচ্ছ, তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, তাহলে তুমি কিভাবে আসো, পরম গতিতে আসো। তোমার রুমের দেয়াল তো আর গতিশীল না, সে স্থির আছে। তাহলে রুমের দেয়াল হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। তাহলে তুমি দৌড়াচ্ছ, তুমি তো আর স্থির না, তুমি দৌড়াচ্ছ, তাহলে তুমি দৌড়াচ্ছ আর তোমার রুমের দেয়ালটা স্থির, তাহলে এই দুইটা ঘটনা মিলে হবে কি একটা পরম গতি। এবার আসি পরম স্থিতিটা কি। দেখো তুমি বসে আছো এখানে, তোমার রুমের দেয়াল, এখানে বললাম তোমার রুমের দেয়াল, তোমার রুমের যে দেয়াল প্লাস হচ্ছে, দেখো প্লাস হচ্ছে তুমি চেয়ারে বসে আছো, তুমি চেয়ার, অথবা এইটাও বলতে পারি যে এখানে তুমি দেখো, এখানে আমি বলতে পারি যে তুমি এবং তোমার চেয়ার, তুমি ও তোমার চেয়ার, একটু ভালো করে লক্ষ্য করলে দেখো, তোমার চেয়ার হচ্ছে কেন প্রসঙ্গ কাঠামো, তুমি কিন্তু চেয়ারে বসে আছো, তো তোমার চেয়ার কি স্থিতিতে আছে, তোমার চেয়ার তো স্থির, তুমি নিজেও তো চেয়ারের মধ্যে বসে আছো, তাই না? তুমি চেয়ারে বসে আছো, তোমার চেয়ারও কিন্তু একটা জায়গার মধ্যে স্থির আছে। তো তোমার চেয়ার আর তুমি কিভাবে আছো, পরম স্থিতিতে আছো। তাহলে আমি কি বলবো এখানে, সংজ্ঞা যদি দিতে চাই তাহলে সংজ্ঞাটা কিভাবে দিতে পারি। এবার একটু আসি সংজ্ঞার মধ্যে আসি। এবার আমি একটু সংজ্ঞাটা দিচ্ছি যে পরম স্থিতি কি, পরম গতি কি। তাহলে বলবো হচ্ছে, যদি একটা বস্তু সাপেক্ষে একটি স্থির বস্তু সাপেক্ষে, একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য একটি স্থির বস্তুর অবস্থাকে, স্থির বস্তুর অবস্থাকে আমরা বলবো, অবস্থাকে পরম স্থিতি বলবো। অবস্থাকে কি বলবো আমরা, পরম স্থিতি। তাহলে দেখো দুইটা স্থির আছে, প্রসঙ্গ কাঠামো নিচে স্থির, অন্য একটি বস্তু কি বললাম, অন্য একটি স্থির বস্তু, এখানে অবশ্যই উল্লেখ করে দেবো, অন্য একটি স্থির বস্তুর অবস্থাকে বলবো আমরা পরম স্থিতি। আর তাহলে একই ঘটনা, একটি স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকলে, তাহলে তাকে পরম গতি বলে, তাকে বলি আমরা পরম গতি। আচ্ছা, তাকে পরম গতি বলে। তুমি কিন্তু এই যে কথাগুলি, তুমি এইটাকে অন্যভাবে দিতে পারতা, কোন স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে, এই কথাটা এখানে দিতে পারতা, যে এই কথাটা তুমি এরকম ভাবে লিখতে পারতো, কোনো বস্তু স্থির থাকলে, কোনো বস্তু কি স্থির থাকলে, তাকে পরম স্থিতি বলে, স্থিতি বলে। তাহলে তুমি যদি চাও যে আমি এইটুকু না লাগানোর জন্য, এইটুকু তুমি চাইলে নাও লিখতে পারো, তুমি এভাবেও লিখতে পারো, এইটা দিয়ে শুধুমাত্র এটাও একটা সংজ্ঞা হতে পারে, আবার এইটা লাগাই দিলে এইটাও একটা সংজ্ঞা হতে পারে, দুইটা সংজ্ঞা দিতে পারো, তোমার ইচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা গেল। এবার আসি আমরা আপেক্ষিক গতিটা কি, পরম স্থিতি পেলাম, পরম গতি পেলাম, তাহলে আপেক্ষিক গতিটা কি করছে, আপেক্ষিক গতি কি, তাহলে আমরা একটু দেখে ফেলি। তাহলে আপেক্ষিক গতি যদি আমরা দেখতে চাই, তাহলে একটু ভালো করে দেখো কি হবে তাহলে আপেক্ষিক গতি। তাহলে আমি এখানে আপেক্ষিক গতিটা লিখছি। আপেক্ষিক গতিটা হচ্ছে তোমার আপেক্ষিক গতিটা হচ্ছে, আমি গাণিতিকভাবে যদি লিখি তাহলে দেখো, গতিশীল বস্তু দুইটাই গতিশীল বস্তু প্লাস হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো, প্লাস হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো। এটা হচ্ছে, এইটা হচ্ছে মানে হচ্ছে দুইটাই গতিশীল থাকবে, প্রসঙ্গ কাঠামো নিচে গতিশীল থাকবে, আবার কি তোমার দেখা যাবে কি মানে বস্তু নিজেও গতিশীল থাকবে, তখন এটাকে বলবো আমরা কি বলবো আমরা, আপেক্ষিক গতি। আচ্ছা, যেমন ধরো এখানে যদি আমি বলি, এটা মুছে দিচ্ছি। যেমন ধরো যে একটি গতিশীল বস্তু সাপেক্ষে আচ্ছা এইভাবে বলতে হবে, কোন গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে,
কোনো গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকলে কোনো বস্তু গতিশীল থাকলে তাকে আপেক্ষিক গতি বলে। তাকে কি বলবো আমরা? আপেক্ষিক গতি বলে। আমি তিনটা এক্সাম্পল দেবো এখন। দেখো এখানে দেখো দুইটা, ধরো হচ্ছে এখানে বল্টু, এখানে হচ্ছে বল্টু আছে, ধরো এই বল্টু, আচ্ছা বল্টু স্থির প্লাস নাট গতিশীল। দেখো বল্টু স্থির, নাট গতিশীল। যদি নাট গতিশীল থাকে তাহলে এখানে বলবো, এটাকে বলবো আমরা, এইখানে দেখো পরম গতি, এটাকে বলবো আমরা পরম গতি, কারণ একটা গতিশীল আর একটা, এর মধ্যে একটা গতিশীল একটা স্থির আছে। যদি দেখো এখানে বলি আমি যে দেখো সুইংগাম স্যারের সবাই ছিল, সুইংগাম স্যার ধরো সুইংগাম স্যার স্থির, আর ডক্টর জাটকাকে তোমরা সবাই ছিল, ডাক্তার জাটকা। দেখো ডক্টর জাটকাও স্থির, ডক্টর জাটকা কি আছে? স্থির। তাহলে এদের মধ্যে যেটা আছে এটা হচ্ছে তোমার, এইখানে কি বলবো আমরা? পরম গতি। এটা হচ্ছে পরম গতি বলবো, সরি পরম স্থিতি, এটা হচ্ছে পরম স্থিতি আছে। দেখো এখন ধরো আমরা যেটা ধরবো যে আর কি আছে বলো তো, তোমাদের পরিচিত আর কি আছে, তোমাদের খুব ফেভারিট ওরকম কিছু একটা বলো। আচ্ছা আমরা এখন সেইফুদার কথা নিয়ে আসি। ধরো যে তোমরা সেইফুদা, ঠিক আছে, দেখো আমার প্রিয় হিরো আলম, আমাদের প্রিয়, দেখো হিরো আলম দৌড়াচ্ছে, দেখো হিরো আলম দৌড়াচ্ছে। আবার ধরো সেইফুদা, হিরো আলম দৌড়াচ্ছে, আবার ধরো যে সেইফুদাও দৌড়াচ্ছে। এই সেইফুদা, ও আচ্ছা আমরা তো ভুলেই গেছি তাই না, ধরো যে আমরা সব অবায়দুল কাদের স্যার, ধরো এই অবায়দুল কাদের কি করছে? হাঁটছে। দেখো হাঁটছে, অবশ্যই এখানে বলে দিচ্ছি উল্লেখ আছে, তাহলে এটা হবে তোমার আপেক্ষিক গতি। এখানে থাকবে হচ্ছে এটা হচ্ছে আপেক্ষিক গতি। এর উল্লেখ হচ্ছে এখানে থাকলে হবে না, মানে হচ্ছে হিরো আলমের পেছনে হাঁটছে, মানে এইটা মানে হচ্ছে হিরো আলম কি করছে? এরা পেছনে হাঁটছে, ধরো পেছনে বা সামনে হাঁটছে, পেছনে বা কি সামনাসামনি হাঁটছে, এরকম হইতে হবে। কিন্তু মানে একজন আরেকজনের সাপেক্ষে হইতে হবে। হয়তো হিরো আলম পেছন দিকে দৌড়াচ্ছে আর অবায়দুল কাদের কি করতেছে? হাঁটতেছে, তার সামনে দিয়ে হাঁটছে, ঠিক আছে, এরকম হইতে হবে। অথবা হিরো আলম কি করছে? দৌড়াইতেছে আর অবায়দুল কাদের তার পেছনে হাঁটছে। তো যদি দেখো যে দুইটা বস্তুই গতিশীল, তাহলে হবে কি? একটা সাপেক্ষে আরেকটা গতি হবে আপেক্ষিক গতি। তার মানে এখানে দেখো হিরো আলমের সাপেক্ষে অবায়দুল কাদের স্যারের যে গতি সেটাও আপেক্ষিক গতি, আবার অবায়দুল কাদের স্যারের গতির সাপেক্ষে হিরো আলমের গতিটা হচ্ছে একটা আপেক্ষিক গতি। সবাই কি বুঝতে পারছো? আমরা ছেড়ে দেব আজকে, আছে দাঁড়াও, কি বললাম এখানে? হিরো আলমের সাপেক্ষে অবায়দুল কাদের স্যারের যে গতিটা আছে সেটাও তোমার আপেক্ষিক, আবার অবায়দুল কাদের স্যারের সাথে হিরো আলমের গতিটা হচ্ছে একটা আপেক্ষিক। আর এখানে কি বললাম? বল্টু স্থির আছে, নাট গতিশীল, তাহলে এটা হচ্ছে পরম গতি। একটা গতি আরেকটা স্থির হলে পরম গতি, দুইটাই স্থির হলে সেটা হচ্ছে পরম স্থিতি। সবাই কি ক্লিয়ার? আমরা কি সবাই ক্লিয়ার হতে পেরেছি বিষয়গুলো? আমরা কি সবাই? তাহলে এখানে একটা বিষয়, কিন্তু আমরা জানি মহাবিশ্বের কোনো কিছুই মানে সবকিছু হচ্ছে আপেক্ষিক, কোনো কিছুই আসলে কি পরম নয়, আবার কোনো কিছু পরম গতিও নয়, কোনো কিছু পরম স্থিতিও নয়, কোনো কিছু সবকিছু হচ্ছে কি আপেক্ষিক। আচ্ছা মোটু পাতলু বাদ গেছে না? মোটু পাতলু বাদ গেছে। আচ্ছা মোটু পাতলুকে আমরা নিয়ে আসবো অন্য এক্সাম্পলে। তাহলে আমরা কি পেয়েছি বলতো? সবাইকে আমরা বুঝতে পেরেছি? ফাইনালি সবাই বুঝতে পারছি কিনা একটু দেখো, মুছে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদি নিতে চাও তাহলে স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে দিচ্ছ, ভাইয়া দেখো মুখ দিয়ে দোয়া বের করছি, আমার সাপেক্ষে দোয়া গতিশীল। হ্যাঁ তোমার সাপেক্ষে দোয়া গতিশীল প্যারি করে আছে, খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, ধন্যবাদ তোমাকে। কে দিয়েছে? মেহেদি হাসান তো লিও তো একজন লেজেন্ড। তোমার যে কমেন্টগুলো আমি পড়ি, তোমার কমেন্টগুলো পড়লে মনে করো আমার প্রচুর হাসি পায়, বুঝছো, তুমি একজন মজার মানুষ। আচ্ছা দিলরুবাই ইয়াসমিন জয়েন করছো, ধন্যবাদ দিলরুবাই ইয়াসমিন। তারপর সিফাত আহমেদ জয়েন করছে, ক্লিয়ার,
ধন্যবাদ তোমার ক্লিয়ার বলার জন্য। তারপর মাহাদি হাসান জয়েন করছো ক্লিয়ার, রুবায়েদ হাসান, তারপর হচ্ছে সাদিয়া ইসলাম, মেহজাবিন মিম আছো, দিলরুবা ইয়াসমিন আছো, তারপর দেখতে হচ্ছে জালালউদ্দিন জালাল আছো, জি স্যার। আচ্ছা তারপর দেখতে হচ্ছে অধরা জান্নাত আছো, নির্ণয় রয় আছো, সাইমা আক্তার মিম আছো, ভাইয়া এলসা এলসা আর আনা ও তো বাদ গেছে। আচ্ছা এলসা আর আনা বাদ গেছে। আচ্ছা আচ্ছা তারানা তাবাসসুম তৌফিকা জয়েন করেছো ক্লিয়ার ভাইয়া। আর এস রশিদ, ওয়াও আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে, ধন্যবাদ। সিফাত আহমেদ আর কইরা না, বুঝেছি আর কইরা না। তাসনিম মলি আছো, তাসনিম মলি আর করাবো না। যেবা তাকিয়ে এসে আছো আমি। আচ্ছা তোমরা একটু লাস্ট আমি একটু আমি চাচ্ছিলাম গ্যালিলিও সূত্রগুলি কি পড়ায় ফেলবো আজকে, একটু প্লিজ সবাই একটু কমেন্টে জানাও গ্যালিলিও সূত্র কি আজকে পড়ায় ফেলবো কিনা। ও হানিবানি বাদ গেছে, আসলে অনেকে ভাইয়া আজকে অনেকক্ষণ উপস্থিত অনেকে আছে, যাই হোক আজকে আর দেবো না, এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে, ক্লাস অফ। ইনশাল্লাহ তোমাদেরকে ধন্যবাদ সবাই আজকে থাকার জন্য, যারা যারা ছিল। ক্লাস অফ আজকের জন্য। নেক্সট ক্লাস আগামীকাল রাত 9টায়। কে কে থাকবা দেখি তো সবাই, এখন সবার নাম পড়বো, শেষ সবার নাম পড়বো, তাড়াতাড়ি বলো কে কে আগামীকাল উপস্থিত থাকবা দেখি একটু। আচ্ছা ভাইয়া টপিক বাদ দিয়ে পড়ে গেল নেটওয়ার্কের কারণে। আচ্ছা ধন্যবাদ। বাবুল সরকার জয়েন করেছে, ওয়াসমাইটে ক্লাস হয়েছিল। তারানা তাবাসসুম তৌফিক জয়েন করেছে, ভাইয়া এসএসসি তে পড়ছি ভাইয়া। যারা এসএসসি পড়ছো তাদের জন্য এটা ইফেক্টিভ ক্লাস ছিল, ইভেন আজকের ক্লাস প্লাস আগামী ক্লাস, কারণ আজকের পুরোটা শেষ করতে পারি নাই। আগামী ক্লাসে আমরা গতি মানে পরন্ত বস্তুর গতিগুলো, হ্যাঁ তা এগুলো পড়বো, তারপর হচ্ছে গতির সমীকরণগুলো একটু দেখবো। তাহলে মানে হচ্ছে আগামী ক্লাসটাও আমাদের দেখা যাবে এসএসসি বেসিক। তবে আগামী ক্লাসে কিছু পরিমাণ কিছু চলে আসবে আমাদের ইন্টার বেসিক, কিছু চলে আসবে। প্রথম দিকে এসএসসি বেসিক, পরের দিকে আমরা পাবো ইন্টার বেসিকটা। তো আমরা চেষ্টা করবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে জয়েন করার জন্য। 9টায় ঠিক রাত 9টায় আমরা উপস্থিত থাকবো। দেখি কে কে থাকবে ইনশাল্লাহ, দেখি তো দেখি কে কে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা ইস্তে গেলাম জেকি আছো, জেকি আমাদের একদম রেগুলার স্টুডেন্ট, ধন্যবাদ জেকি। তারপর শেখ উম্মে কুলসুম, তুমি রেগুলার স্টুডেন্ট, তুমি নিয়মিত নোট শেয়ার করো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা আরনিন আফরিন জয়েন করেছো, জাজাকাল্লাহ কাইরান, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তারপরে আহমদুল্লাহ ফারাবি এশা জয়েন করেছো, তারপর আল্লাহ হাফেজ জেবা তাকি এশা, তারপর হচ্ছে শফিকুল ইসলাম ভাইয়া ধন্যবাদ। তারপর হচ্ছে স্বামী হাসান ওরপি আছো, নিশাত তাসনিম এশা আছো, আচ্ছা তারপর হচ্ছে আরেশ রশি আছো ভাইয়া। আচ্ছা তারপর নাইম খান আছো, সিফাত আহমেদ আছো, নূর হুসাইন থাকবো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি হচ্ছে অর্পিতা চক্রবর্তী আছো, আমি থাকবো কালকে ইনশাল্লাহ। অনিন্দিতা চৌধুরী নান্দি আছো, লগ্ন মির্জা আমাদের খুবই রেগুলার স্টুডেন্ট, ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি নিশাত এশা আছো, নাইম খান আছো, আশামণি আছো, নাইম খন্দকার আছো, সাদিয়া মিয়াজবে নিম আছো, সাইমা আক্তার নিম আছো। আচ্ছা সো ফাইনালি যারা যারা ছিল তোমাদেরকে একটা বলবো, এখনই তাড়াতাড়ি করে আমরা একটা পোল ক্রিয়েট করবো, সবাই পোলের বোর্ডটা দিয়ে দিবা, তোমাদের নামগুলো আমরা লিস্ট করে ফেলবো, ঠিক আছে। এবং সাথে সাথে তোমরা একটা কাজ করবা, তোমাদের যারা যারা নিয়মিত ক্লাস করবে তারা জুমের সুযোগ পাবা, যারা ক্লাস করছো তারাই কিন্তু জুমের সুযোগ পাবা। তোমাদের মোবাইল নাম্বার সহ দিয়ে দিবা, আমিও তোমাদের সমস্যাগুলো যেন আমি তোমাদেরকে বলতে পারি, কোনো একটা মিস্টেক হয়ে গেলে ফোনে যেন আমি জানাতে পারি, তারা সহ দিয়ে দিবা। কারণ আমরা টার্গেট হচ্ছে যারা চ্যালেঞ্জ গ্রুপে এই চ্যালেঞ্জটা নিচ্ছ তারা কিন্তু পরবর্তীতে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবে নিউটনিয়ান বলবিদ্যায়, কিন্তু যারা ফাঁকি দিবা তারা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যায় চান্স পাবে না। বাইরে যারা আসবে, কারণ আমরা এতটাই বিরক্ত হয়ে গেছি, 4500 জন রেজিস্ট্রেশন করে আমরা কিন্তু 500 জন ক্লাসে পাইনি। এত পরিশ্রম করার পর যদি ক্লাসে না পাই তখন কিন্তু মন ভেঙে যায়। তোমাদের স্যাররা কিন্তু ক্লাস নিতে পারছে না, রিসেন্টলি তোমাদের রসায়ন এবং নিয়ামল ম্যাথের স্যার কিন্তু ক্লাস নিচ্ছে না। তার একটাই কারণ, তোমরা হতাশ করে দিচ্ছ তাদেরকে, তোমাদের ক্লাসের উপস্থিতিতে তাদেরকে হতাশ করেছে। যদি আমরা ভালো ফিডব্যাক পাই তোমাদের কাছ থেকে, তোমরা রসায়নের ফ্রি কোর্স শুরু হয়ে যাবে, একটা অধ্যায় একটা 6 দিন বা 10 দিন একটা টার্গেট নিয়ে পড়াবে, এবং একটা চ্যালেঞ্জ, অলওয়েজ একটা চ্যালেঞ্জের মধ্যে নিজেকে রাখতে হবে, তাহলে আমরা খুব দ্রুত আগাতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।